একটু ডেকোরেশন করে দিলাম, এটাও অনেকে বলে প্রমোশন হয়েছে আমার। এরকমই অনেকে মনে করে, আত্মতৃপ্তির জন্য করে, কি করবে, প্রমোশন দিতে পারে না, রুমটা একটু ডেকোরেশন করে দিই। তো এইটাকে আমাদের এখানে ইদানিং ড্রাই প্রমোশন বলা। তাহলে ক্লিয়ার আমার মনে হয় প্রমোশন। তারপর তিনটা জি স্যার, ওয়ার্ড, একটা ক্লিয়ার। হলো রিটার্ন, ট্রান্সফার, একটা হলো প্রমোশন। সে ফর এক্সাম্পল আপনি ছিলেন ঢাকা ডিস্ট্রিক্টে, সাপোজ ইউ বস অফার এ প্রমোশন from that is called the promotion, but your family does not like the promotions. What can I do? May give make necessary assumption and what can I do? আপনার বস আপনাকে প্রমোশন দিল, কিন্তু আপনার ফ্যামিলি সেটা ডিসলাইক করে ডিউ টু সাম রিজনস। এখন আপনি কি করবেন? যাবেন নাকি যাবেন না? স্যার তাহলে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে না জি মানে স্যার। আপনি গভর্নমেন্ট চাকরি করেন নাকি প্রাইভেট চাকরি করেন বলেন? তো প্রাইভেট চাকরি করি। ও তাহলে ঠিক আছে, প্রাইভেট। এখন গভর্নমেন্ট জব, এখানে কেউ গভর্নমেন্ট জব করে কিনা? আছে তো, অনেকে আছে গভর্নমেন্ট জব করে। সোনালী ব্যাংকের উনি আছে নাকি লাইনে আছে? স্যার বলতে পারতেছি না। আমি বলি গভর্নমেন্ট, গভর্নমেন্ট জবে আপনার ক্ষেত্রে যেহেতু ফ্যামিলি ডিসলাইক করে যাবেন না, আমাদের চাকরি ছেড়ে দিবেন, তাই তো? গভর্নমেন্টে স্যার যেতেই হবে, কোনো মত নাই। আমাদের প্রাইভেট চাকরিতে তো সেটাই। হ্যাঁ, স্যার আমাদের চাকরিগুলো তো পাওয়াটা অতটা ডিফিকাল্ট না, এই জন্য আমাদের যদি ফ্যামিলি ডিসলাইক করে তাহলে তো আমরা যাব না। এমনি যদি স্যার আপনি যদি গভর্নমেন্ট জব করতেন তাহলে কি হবে? তাহলে কোনো তাহলে তো পথ যেতেই ছিল না হতো। স্যার, যেতেই হবে। মাঝে মাঝে গভর্নমেন্ট স্টে অর্ডার করে, একদম একদিনের মধ্যেই যেতে হবে এমনও করে স্যার, পানিশমেন্ট। সেই জন্যই আপনাকে মনে রাখতে হবে আপনার সার্ভিস গুলো কি বলে। আপনার প্রতিষ্ঠানের সার্ভিস গুলো বলা আছে, গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ীদের ক্ষেত্রে বলা আছে আফটার 3 years ইউ মাস্ট গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস অ্যাজ ফার বাংলাদেশ সার্ভিস রুল কি ওয়ান, ওখানে ক্লিয়ারলি বলা আছে। এবং যেহেতু অন দ্য বেসিস অফ টার্মস এন্ড কন্ডিশন ইউ ক্যান জয়েন দ্য গভর্নমেন্ট সার্ভিস, সো ইউ আর কম্পেল টু গো অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। আপনি যদি না থাকেন, না যান, তাহলে ইনসাবঅর্ডিনেশন হবে, তখন ডিসিপ্লিনারি অ্যাকশন হবে আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে শাস্তিমূলক অথবা আপনাকে আগামী তিনটা প্রমোশন স্থগিত করে দিলাম, তাহলে আপনার লাইফ। ফোকাস করবে স্যার। সেই জন্য আপনার খুব কেয়ারফুল থাকবেন যদি গভর্নমেন্ট এমপ্লয়ি। মনে করেন এই যে আপনি বললেন আমি তো স্যার ফ্যামিলি ডিটাচমেন্ট হয়ে যাব, যেটা বলেন আমার চিলড্রেন এডুকেশন হ্যাম্পার হবে, মেয়ের এডুকেশন হবে, তাই না? আবার বলছেন দা প্রমোশন হতে ফিনান্সিয়াল বেনিফিট বাড়বে, পাওয়ার স্ট্যাটাস বাড়বে, অফিস অর্ডার ক্যারিয়ার করলেন, তারপরে ভার্সেটাইল এক্সপিরিয়েন্স হবে। দুইটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, হঠাৎ করে সিদ্ধান্ত না নেওয়া ভালো, কিন্তু ফ্যামিলিকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিলে তো সমস্যা হবে। জি স্যার। আপনি তো দুইটা চিন্তা করবেন না একসাথে, হ্যাঁ, নাকি দুইটাই একটা তো চিন্তা? চিন্তা করতে হবে। দুইটা চিন্তা, আমি সেটাই বলছি। আপনার ভেরি কেয়ারফুল এনি সোর্স অফ প্রমোশন ইউ মাস্ট টেক ডিসিশন বিফোর ওয়েদার। গভর্নমেন্ট চাকরি হলে আর কোনো কথাই নেই, এটা যেতে হবে না, তারপর ইনসাবঅর্ডিনেশন, তাহলে আর ডিসমিস হয়ে যাবে কোনো কারণে, অথবা এসডি করে দেবে। জি স্যার, গভর্নমেন্ট চাকরি তো মাস্ট যেতেই হবে। হ্যাঁ, নাহলে আপনাকে দেখবে হঠাৎ করে করে দেবে, স্পেশাল অফিসার অন ডিউটি করে দিয়েছে, আপনি টেরো পাবেন। অথবা আপনার আগামী 10 বছর প্রমোশন কি করে দেবে, শিলগালা করে দেবে, ফ্রিজ ফ্রিজ করে দেবে, জি স্যার। যেহেতু আর কি ইনসাবঅর্ডিনেশন গভর্নমেন্ট। প্রাইভেট জব হলো, আমি মনে করি আপনারা দুইটা সাইড চিন্তা করবেন একটু। একটা হলো পজিটিভটা, প্রথম পজিটিভটা চিন্তা করবেন। কারণ প্রথমে আপনি প্রমোশন এখন আসছেন, আপনি মনে করেন জয়েন্ট ডাইরেক্টর, এখন আপনাকে ডাইরেক্টর করবেন, তাহলে আপনার প্রথম হচ্ছে আপনার ফিনান্সিয়াল বেনিফিট বাড়বে, তাই তো? তারপর আপনার পাওয়ার স্ট্যাটাস বাড়বে, পাওয়ার স্ট্যাটাস বাড়বে। তারপর হচ্ছে আপনার ওবিডিয়েন্স, আপনি অফিসের অর্ডারটা মেনে চললেন, বসের অর্ডার মেনে চললেন। তারপর আপনার একটা ভার্সেটাইল এক্সপিরিয়েন্স হবে, একটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড আছে, যেমন আমার ফ্যামিলি ঢাকা থাকে, আমার ছেলে মেয়েগুলো ঢাকা লেখাপড়া করে, তারপরে আমি ওখানে অ্যাডজাস্টমেন্ট হবে কিনা, মেলে অ্যাডজাস্টমেন্ট হবে কিনা, আমার ফ্যামিলি ঢাকাও রাখতে হবে, ওই জায়গায় রাখতে হবে, ফ্যামিলি ইনক্রিজ করবে কিনা, কস্ট এক্সপেন্ডিচার বাড়বে কিনা, চিলড্রেন এডুকেশন হ্যাম্পার হচ্ছে কিনা, তারপরে ফ্যামিলি ডিটাচমেন্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, মেল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা দেখতে হবে, অথবা ফ্যামিলি এক্সপেন্স বাড়ছে সেটা দেখতে হবে। সবগুলি বিবেচনা করে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া ভালো। হঠাৎ করে ইমোশনালি কোনো সিদ্ধান্ত নিলে জি স্যার। আপনার কেরিয়ারের ক্ষতি কথা হতে। বলছেন স্যার, এটাই আসলে করা উচিত স্যার। ক্লিয়ার আমার মনে হয়। আমার কাছে ধরো জি অনেক স্যার, সময় ক্লিয়ার। কোয়েশ্চেন দিয়ে সাপোজ ইউর বস আর অফার এ প্রমোশন বাট
your family does not like it. Make the necessary assumption and decide what to do. তাহলে অ্যাসাম্পশন করার সময় আমার মনে হয় আপনি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটাই বিবেচনা করেন। যদি দেখেন যে পজিটিভ সাইডটা বেটার রাদার দেন দুটোই মাথায় রেখে একটা সিদ্ধান্তে যেতে হবে স্যার। পজিটিভ সাইড মোর ইম্পর্টেন্ট রাদার দেন নেগেটিভ, তাহলে আপনি যাবেন না কেন? ঠিক আছে, বস অর্ডার 6 মাসের জন্য ঘুরে আসলেন, একটা ভার্সেটাইল এক্সপিরিয়েন্স হবে, আবার 6 মাস পরে বসকে বলে চলে আসেন, তাই না? আবার দেখলেন না 100% নেগেটিভ, শুধু একটা দুইটা পজিটিভ, সব নেগেটিভ, তাহলে ফলো করলেন অসুবিধে, স্যার আমি যাবো না, আমার প্রমোশন দেবো না। তাহলে হঠাৎ করে আই হোপ দ্যাট ইউ আর নট ইমোশনাল, ইউ মাস্ট বি টেক ডিসিশন এজ এ এইচআর এক্সিকিউটিভ। ওকে, ক্লিয়ার তো আপনাদের? জি স্যার, ক্লিয়ার স্যার। এই যে আমার মনে হয় আপনারা এই দেখেন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে কি কি পাবেন দেখেন। পেনশনের ক্ষেত্রে কতগুলো সুযোগ সুবিধারা আছে গভর্নমেন্ট এমপ্লয়িরা, আমি একটা চার্ট দিয়ে দেখাচ্ছি, দেখেন 5 বছর হলে 21% পেনশন পাবেন, এরকম একটা পুরো ইয়ে দেওয়া আছে। আপনার যদি চাকরি 25 বছর করে তাহলে 90% পেনশন পাবেন, তাই না? হিসাবটাও ক্যালকুলেশনটাও আমি দেখাচ্ছি, আপনি দেখেন হিসাবটা কিভাবে করে। সেই হিসাবটা হচ্ছে দ্যাট ইজ কল, যাদের বয়স লেস দেন 64 অর্থাৎ 50-তে আপনি 60 রিটায়ার করলেন, তাহলে আপনি 40% পেনশন ইনক্রিমেন্ট থাকবে। শুধু মনে করেন আপনি 40,000 টাকা ইনক্রিমেন্ট পান, প্রমোশন পান, পেনশন পান 20,000 টাকা, আর 40% ইনক্রিজ করে দিবে গভর্নমেন্ট, যে যাদের বয়স লেস দেন কি 64%। আবার যাদের বয়স মোর দেন 65% তাদের কিন্তু আরো 57%, কারণ বয়স যত বাড়বে তত তার অসুখ বাড়বে, ইন্স্যুরেন্স, তার অনেকগুলো সমস্যা দেখা দিবে, সেজন্য পেনশন অ্যামাউন্ট অফ গভর্নমেন্ট বাড়িয়েছে। এটা আমাদের আগে গভর্নমেন্ট এটা করছিল, এফেক্টিভ ফ্রম জুলাই 1, 2015। আর মিনিমাম পেনশন একজন সাধারণ শ্রমিক হলো সে 3,000 টাকার নিচে কোনো অবস্থাতে পেনশন পাবেন। আগে এটা ছিল না, এগুলো আইন করে করা হয়েছে পরিষদ। পেনশন অ্যামাউন্টটা কত টাকা গুণ হবে, মনে করেন আপনি আপনার বেসিক হচ্ছে 60,000 টাকা, তাহলে সেটাকে 90% নিয়ে আসবেন, তাহলে 90% আসলে কত হয় দেখেন, 6,000 বাদ গেলে কত, 54,000, তাই না? 54,000 এর মধ্যে আপনি তাহলে কত পাবেন, 27,000 কি পাবেন, গ্রেজুয়েট অ্যামাউন্ট পাবেন। তাহলে আপনি চাকরি যদি 20 বছর উপরে করে থাকেন 230 টাকা করে পাবেন, তাহলে 27 ইন্টু 230 গুণ দিয়ে যা হয় 54 লাখ বা 60 লাখ একসাথে পাবেন। এটা গ্রেজুয়েটি, আর পেনশন তো পেতেই থাকবে ওই যে 27,000 টাকা করে। এটা আবার 64 যখন লেস হবে তখন 27,000 টাকা সাথে ইনক্রিমেন্ট হবে, 40% ইনক্রিমেন্ট হবে। আবার যখন আপনার 65 হয়ে যাবে, কিছুক্ষণ আগে দেখাইছিলাম আমার মনে হয়, সেটা 57% হয়ে যাবে। এই বিষয়গুলোর জন্য সাধারণত মানুষ, বাংলাদেশের মানুষ কি গভর্নমেন্ট চাকরি করে, এটা ভালো করে মনে রাখবেন। আর তো গভর্নমেন্ট চাকরি তো ভালো না, তাই না? ক্লিয়ার আমার মনে হয় কিভাবে হিসাব করেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আপনাদের প্রতিষ্ঠানে কি, আপনারা তো প্রাইভেট জব করেন, পেনশন আছে নাকি আপনাদের? আছে, খুবই সামান্য স্যার। ওই 5 বছর হলে স্যার একটা অ্যামাউন্ট দেয়, তাও সেটা অত পরিমাণ বেশি না স্যার। না, লেবার লোতে বাংলাদেশ লেবার লো অনুসারে দিলে বলা হচ্ছে 5 বছর হলে 5টা বেসিক এবং পেনশন অ্যামাউন্ট। এই যে এই টাকার হিসাব করে পেনশন অ্যামাউন্ট হিসাব করে আমরা বেসিকের সাথে হুইচ ওয়ান ইজ হাইয়েস্ট এটা দিতে হবে, কিন্তু এর বাইরে কম দিতে পারবে না। এটাই দেয় স্যার। সব ফ্যাক্টরি এবং প্রতিষ্ঠানে স্যার পেনশন নাই, গ্র্যাচুইটিটা আছে। পেনশনটা আপনার ডিপেন্ড করে স্যার, ফর দ্য ফ্যাক্টরি ওয়ার্কার দে হ্যাভিং দ্য পেনশন, বাট ফর দ্য স্টাফ এট দিস মোমেন্ট নো পেনশন স্যার। না, ফ্যাক্টরি ওয়ার্কারদের ক্ষেত্রে বলা হচ্ছে 5 ইয়ার্স মিনিমাম জব। জি স্যার, আপনার 10 চাকরি দিতে হয়, তাহলে 10টা বেসিক, আর অথবা আপনার ওই যেদিন আপনার বেসিক ছিল, যেদিন রিটায়ারমেন্ট সেদিনের গ্র্যাচুইটি হিসাব করে যেটা হাইয়েস্ট পান সেটা দিতে হবে। আইন sir, this is the gratuity sir. Yes, this pension gratuity we have, but pension like 7% paying by factory and 7% by company own, that is for worker only at this moment, not for staff. এটা হলো প্রভিডেন্ট ফান্ড, আপনি যেটা বলছেন সেটা প্রভিডেন্ট Yes sir, provident, yes, pension provident fund, yes sir. পেনশন ফান্ড না, এটা হলো প্রভিডেন্ট ফান্ড। পার্থক্য আছে, একটা হলো পেনশন, একটা হলো গ্র্যাচুইটি, একটা হলো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আপনি 7 to 8% বেসিক থেকে কেটে নিব, আর সম পরিমাণ টাকা আমি জমা দিব। মিনিমাম 7%, ম্যাক্সিমাম 8% প্রভিডেন্ট ফান্ড, আর ইকুয়ালি অ্যামাউন্ট ডিপোজিট বাই দ্য এমপ্লয়ার্স ইন দ্য ওয়ার্কার্স অ্যাকাউন্ট, তাই না? এটাকে এটা তো এখন চেঞ্জ করছে স্যার, 3 বছর হইলেই আপনার পেনশন পাবে, মানে গ্র্যাচুইটি পাবে, নতুন সংশোধনে পাবে স্যার। হ্যাঁ, অর্থাৎ গভর্নমেন্ট এটা চেষ্টা করতেছে।
না না স্যার, অলরেডি সংশোধন হয়ে গেছে স্যার, এটা হ্যাঁ, গেজেট পেয়ে গেছি আমরা। এখন তাহলে পেনশন রিটায়ারমেন্ট আপনারা বুঝবেন, ধরো এখন আমি স্যার একটু বলছি স্যার, আমাকে কাইন্ডলি একটু অ্যালাউ করেন স্যার, আমার কাছে ওটা আছে ডাটা, এটা আপনার ওই যে লেটেস্ট ডাটা আসছে। পানিশমেন্ট আপনি বলেন, পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে কি করবেন মানুষকে? স্যার পানিশমেন্ট তো আগে যেমন টার্মিনেশন করা হইতো, ফিঙ্গারপ্রিন্ট এটা বিজিএমই থেকে ব্লক লিস্ট করে দেওয়া হতো, মানে সে অন্য কোম্পানিতে চাকরি করতে পারবে না যদি এখন তো তার এটা নামে উল্টো করে দিয়েছে। টার্মিনেশন থাকে। এখন তো এটা উল্টো এটা করে রদ দিয়েছে। করে এই যে এটাও স্যার উল্টো করে 2025 দিচ্ছে স্যার, এটা হবে না, এটা উল্টো করে দিচ্ছে। 2025 সালে গত কয়েকদিন আগে যে ক্যাবিনেটে পাস হলো না, 3টা কনভেনশন সহ ওখানে যে বলা এটা আছে, উল্টো করে দিচ্ছে স্যার, হ্যাঁ এটা ব্ল্যাক উল্টো করে লিস্টেড দিচ্ছে, করা যাবে না, ব্ল্যাক লিস্টেড করা যাবে না কোনো ব্ল্যাক অবস্থা। লিস্টে এখন আর করা যাবে না। ইয়েস, এই দেখছি, এগুলো আমরা দেখছি, তাহলে এগুলো হচ্ছে জি লেভেল। স্যার, তবে এটা আমার জি প্রশ্ন, স্যার, জি স্যার। পানিশমেন্টটা কিভাবে দিবেন যদি মনে করেন ইনসাবঅর্ডিনেশন করলো অথবা দ্যাট ইজ কল লেট কামার আর্লি ডিপার্চার হলো, তখন পানিশমেন্ট আপনার কিভাবে দেন? স্যার পানিশমেন্ট হলো আপনার ফর ওয়ার্কার 5 দিনে 1 দিন স্যালারি কর্তন করা হবে, এবং যদি স্টাফের ক্ষেত্রে 3 দিনে 1 দিন স্যালারি কর্তন। পানিশমেন্ট দেওয়ার আগে আমার মনে হয় অফেন্সটাকে আপনার একটু স্লাইডটা দেখেন, এই এই ধরনের ক্যাটাগরি যদি না হয় তাকে পানিশমেন্ট, মেজর পানিশমেন্ট দেওয়া যাবে না। মেজর পানিশমেন্ট দিতে হলে তার অফেন্সটাকে মিসকন্ডাক্টের আওতায় আনতে হবে। আর আপনি যেটা বলছেন এটা হলো মাইনর পানিশমেন্ট, 5 দিনে 1 দিনে বেতন কাটা। আর যে মেজর পানিশমেন্টকে ডিসমিস করতে হলে তাহলে এই যে ইউজুয়াল ইনসাবঅর্ডিনেশন, ফ্রড ট্যাব, রিসিভিং রাইট, এটা তো স্যার ডিসমিসাল কেসের ক্ষেত্রে স্যার, জি। হ্যাঁ ডিসমিজাল কেসের ক্ষেত্রে এগুলো রাখতে হয়। আমি সেটাই বলি মেজর পানিশমেন্ট হলো ডিসমিজাল, আর আপনি যেগুলো হচ্ছে মাইনর পানিশমেন্ট, ঠিক আছে 5 দিনের জি জন্য স্যার, 1 দিন বেতন কাটা, পে কাট আপ বলে আমরা, পে কাট আপ অ্যাপ্রোচ, পে কাট আপ। জি জি জি। মাত্র পে কাট আপ যদি না হয় তাহলে আপনাকে তাকে ওয়ার্নিং দিতে হবে, এই দিতে হবে, সেই দিবে। সেটাও যদি না হয় তাহলে তো আপনাকে মেজর পানিশমেন্টে যেতে হবে, ডিসমিজালে দিয়ে যেতে হবে, তাই না? এক্স্যাক্টলি সেক্ষেত্রে স্যার, জি। সেক্ষেত্রে কি কি অপরাধ করলে হবে দেখেন, আমি আপনার স্লাইডটা জি একটু দেখেন দেখেছি স্যার, কোন ধরনের দেখেছি স্যার। অপরাধ। এই যে উইলফুল ইনসাবঅর্ডিনেশন, তারপরে এমপ্লয়িজ ইনভলভ ইন থ্যাফট এন্ড অদার ফ্রড, এমপ্লয়ি ইনভলভ ইন রিসিভিং এন্ড গিভিং ব্রাইব, অ্যাবসেন্স, আনঅথরাইজড অ্যাবসেন্ট মোর দ্যান 10 days বা হ্যাবিচুয়াল অ্যাবসেন্স, অথবা হ্যাবিচুয়াল লেট কামার, আর্লি ডিপার্চার, অথবা ভায়োলেশন অফ অফিসিয়াল রুলস উইলিংলি, অথবা ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটি ইন দ্য অফিস, অথবা গো স্লো, অথবা ভায়োলেশন এমপ্লয়মেন্ট কন্ডিশন, অথবা ডেস্ট্রয়িং দ্য ফলসিমেন্ট অফিসিয়াল। এই কতগুলো যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তাকে মেজর পানিশমেন্ট দেওয়া যাবে, অর্থাৎ ডিসমিসের সিদ্ধান্ত দেওয়া যাবে। তো ডিসমিসের সিদ্ধান্ত বর্তমানে কিভাবে দেওয়া হয় আপনি একটু দেখেন, এরপরে স্লাইড একটু দেখেন কিভাবে দিবেন। এমনি দেওয়া যাবে না, প্রথমে কি করতে হবে, একটা প্রিলিমিনারি এনকোয়ারি করতে হবে যদি প্রয়োজন মনে করেন। তা আপনি যে ইনফরমেশন গুলো পাইছেন দিস ইজ নট সাফিসিয়েন্ট এট অল, আপনি একটা প্রিলিমিনারি এনকোয়ারি করবেন। ফার্স্টে প্রিলিমিনারি এনকোয়ারি করে আগে জেনে নেবেন ফ্যাক্টস ইজ কারেক্ট না, মানুষের বললে তো হবে, এটা আপনি ক্রস ভেরিফাই করে দেখবেন না যে ইউ আর দ্য এইচআর ম্যানেজার before going start the file. I hope that you must be good, that is called verify, cross verify, yeah, and that is called in the different sources থেকে যদি খবর পেয়ে দেখেন দেন ফ্যাক্টস ইজ কারেক্ট, তাহলে তার বিরুদ্ধে একটা চার্জশিট ফ্রেম করতে হবে, তাকে জানাতে হবে তোমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আছে, এটার আগামী 7 দিনের মধ্যে কারণ সব ব্যাখ্যা কর। তুমি সেলফ ডিফেন্স করার সুযোগ দিতে হবে। সেলফ ডিফেন্স না করে তাকে যদি আপনি সাজা দেন তাহলে কি সে আইনের দৃষ্টিতে বৈধ হবে? চার্জশিট তো বুঝেন আমার মনে বৈধ হবে না স্যার। এই বৈধ হবে না, সেজন্য বর্তমান আইনে বলা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হবে, তার বিষয়টা আপনি একটু এইচআর ম্যানেজার এনকোয়ারি, ক্রস এনকোয়ারি করে দেখবেন, ভালো করে দেখবেন, ভালো করে দেখে যদি ইয়েস ফ্যাক্টস ইজ কারেক্ট ইন দ্যাট কেস ইজ ফ্রেমিং এ চার্জশিট, তাকে জানাবেন এবং বলবেন যে আই হোপ দ্যাট ইউ মাস্ট বি ক্লারিফাই উইদিন 7 days ইনক্লুডিং ইউর উইটনেস ইফ অ্যাভেলেবল। তাকে 7 দিনের সুযোগ দিবেন। এটা সে যখন এক্সপ্লেনেশনটা দিবে উইথ উইটনেস, এটা আপনি আপনি একটু কনসিডারেশন করে দেখবেন whether আসলে এটা ফ্যাক্টস ইজ কারেক্ট অর ফলস। যদি ফ্যাক্টস যদি ফলস হয়ে থাকে অথবা মার্জনার যোগ্য হয়ে থাকে তাহলে আমার মনে হয় নিচের দিকে না যাওয়াই ভালো, ওখানে উড্র করে দেওয়া ভালো, একটা ওয়ার্নিং দিয়ে ওখানে উড্র করে দিবেন। যদি আপনার তার ব্যাখ্যাটা যদি স্যাটিসফাইড মনে হয় এবং যারা সাক্ষী হিয়ারিং অথবা আমরা ক্রস হিয়ারিং এ দেখলাম যে না অফেন্সটা ঠিক আছে কিন্তু এত লেট আমার আর্লি ডিপার্চার 1 দিন করছে মাসে, কেন করলো? সে বলছে জামে পড়ছে অথবা অন্য একটা তার ওয়াইফের অসুস্থ বলছে, তাহলে আপনি তাকে বলছেন ঠিক আছে ভবিষ্যৎ ইউ আর ভেরি মাচ কেয়ারফুল, এটা বলবেন। কিন্তু এটা দিয়েও শাস্তি দেওয়া যায়, লেট কামার আর্লি ডিপার্চার যদি তার হ্যাবিচুয়াল হয়ে থাকে এটা শাস্তি দেওয়া যায়, কিন্তু আইনে বলা হচ্ছে যদি মনে করেন না তার এটা ঘটনা অতীতেও ঘটছে, অতীতেও তাকে আমরা অনেকবার ওয়ার্নিং দিয়েছি কিন্তু সে ফলো করে না ঠিক মতো,
তাহলে তার বিরুদ্ধে একটা এনকোয়ারি কমিটি করবে। এবং এবং সেই এনকোয়ারি কমিটি মেম্বার আগে কিছুই বলা ছিল, এখন আইন করে বলা হচ্ছে 6 জন মেম্বার থাকতে হবে ফ্রম বোথ সাইডস। শ্রমিকদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে, মালিকদের প্রতিনিধি থাকতে হবে ম্যাক্সিমাম। এতে আছে ওই যে লেবার রুলস 29, এটা ফলো করতে হবে। এইটা ফলো না করে যদি আপনি আপনার মতো করে মেম্বার দিয়ে করেন তাহলে হবে না। অর্থাৎ এই মাস্ট বি ম্যাক্সিমাম 6 মেম্বার্স। আপনি 4 জন দিয়েও করতে পারেন, 2 জন শ্রমিকের প্রতিনিধি নেবেন আর 2 জন মালিকের প্রতিনিধি নেবেন, করে আপনি একটা কমিটি করে দিবেন বোথ সাইড থেকে। এরপরে এনকোয়ারি কমিটি যিনি চিফ থাকবেন উনি অবশ্যই নোটিশ ইস্যু করবে, তোমার বিরুদ্ধে এই যে উত্থাপিত হয়েছে, আশা করি আসবে, মানে উপস্থিত থাকবে অন পার্টিকুলার ডেট উইথ ইউর উইটনেসেস, সাক্ষী সহ উপস্থিত থাকবে। এরপর আপনি দুই পক্ষের বক্তব্য শুনবেন, বক্তব্য শুনে একটা এনকোয়ারি কন্ডাক্টিং প্রপার এনকোয়ারি কমিটি এবং একটা রিপোর্ট তৈরি করবেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে 60 দিন সময় দিল বা 30 দিন সময় দিল, এর মধ্যে রিপোর্ট তৈরি উইথ রিকমেন্ডেশন কি করা উচিত, রিকমেন্ডেশন 1, রিকমেন্ডেশন 2, রিকমেন্ডেশন 3, এভাবে দিয়ে একটা রিপোর্ট সাবমিট করে দিবেন টু দ্য কি কনসার্ন অথরিটি। এরপরে কনসার্ন অথরিটি তাদের বোর্ড অফ ডাইরেক্টরসে প্লেস করবে, সেখানে এমডি সাহেব থাকবে, তার বক্তব্যগুলো তুলে ধরবে, বোর্ড অফ ট্রাস্ট লোক থাকবে, তারা রিপোর্টটা বিবেচনা করে দেখবে। তাদের কাছে যদি সন্দেহ হয় এখানে লোকটাকে ভিক্টিমাইজ করা হচ্ছে, তাহলে আবার সেটা রিভিউ করতে পারে, আবার রিপোর্টটাকে রিভিউ করার জন্য পাঠাতে পারে। আবার যদি না ফ্যাক্টস ইজ কারেক্ট, এভরিথিং ইজ ওকে, তাহলে তার বিরুদ্ধে একটা শাস্তি দিয়ে তাকে ডিসমিসের সিদ্ধান্তে তাকে মেজর পানিশমেন্ট দেওয়া হয়। আর যতদিন পর্যন্ত সে পার্মানেন্টলি সাসপেন্ড না হয়, টেম্পোরারি ততদিন তাকে সাবসিস্টেন্স অ্যালাউন্সটা দিতে হবে। এখন আইনে ওই যে যেদিন থেকে নোটিশ ইস্যু করবে সেদিন আগেই তাকে সাসপেন্ড করে রাখবেন, টেম্পোরারি সাসপেনশন করে রাখবেন। চাষির তার অভিযোগ উঠার পর সাসপেনশন করে রাখবেন। সাসপেনশন পিরিয়ডে বলা আছে ইউ মাস্ট বি গিভেন দ্য সাবসিস্টেন্স অ্যালাউন্স। সাবসিস্টেন্স অ্যালাউন্সটা কি, তার যে বেসিক পেতো সেটা 50% দিবেন, আর অন্যান্য বেনিফিট গুলো 100% দিতে হবে। হাউস রেন্ট, টিএ, ডিএ যদি দেওয়া থাকে ওগুলো 100% পাবে, বেসিকটা শুধু 50% পাবে। আর যদি উইথড্র হয়ে যায় তাহলে এই যে 50% নাই সেটাও আপনাকে ফেরত দিতে হবে, উইথ অল বেনিফিটস তাকে আবার যোগ দিতে হবে, তাহলে রিইনস্টেটমেন্ট করতে হবে, যেটাকে আমরা রিইনস্টেটমেন্ট অফ ওয়ার্ক প্লেস। আবার যদি ডিসমিসাল যদি হয়ে থাকে তার টাকা ফরফিট করে দিতে পারে, তার প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে মালিক ইচ্ছা করলে সেই টাকা ফেরত না দিয়েও পারে, প্রভিডেন্ট ফান্ড অথবা বেনিভোলেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স টাকা ফরফিট করে দিতে পারে। তাহলে সেই জন্য ডিসমিসাল ডিসিশন ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, তাহলে আপনার পানিশমেন্ট দেওয়ার সময় আমি আশা করব আপনার এই কোনোটা স্কিপ বাদ দিবেন না, স্কিপ করবেন না, প্রত্যেকটা পদক্ষেপ খুব ফলো করবেন। এখানে স্লাইডে যা আছে দেরি হোক, 2 মাস হোক, অসুবিধা নেই, কিন্তু কোনোটা স্কিপ যদি একটা দুইটা স্কিপ ফলো করে যদি আপনি তাকে পানিশমেন্ট দেন, সেই লেবার কোড আপনার বিরুদ্ধে কেস করে দিবে। 3 মাস পরে লেবার কোডে জাজমেন্ট দিব, ওনাকে সসম্মানে আপনি চাকরি জয়েন করান এবং সব মাসের বেতন, তখন আপনি এইচআর ম্যানেজার হিসেবে আপনার কোনো মূল্যায়ন থাকবে না প্রতিষ্ঠানে। সেই জন্য আমার মনে হয় আপনার একটু কেয়ারফুল থাকবেন এইচআর ম্যানেজমেন্ট হিসেবে। ক্লিয়ার আমার মনে হয়? ক্লিয়ার তো? জি স্যার। ওকে, তাহলে Clear, sir. আমরা এখন আপনারা দেখেন, আমরা এখন একটু পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলি। আপনি ইউআরএ আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, আপনার সিভিতে রেডি করেন, তাই না? আপনার সিভি রেডি করুন তো, সিভি এই যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন না জি চাকরির জন্য, স্যার, সিভি তো রেডি করাই থাকে। সিভি মানে কি? কারিকুলাম ভিটা, কারিকুলাম ভিটা স্যার। আর রিজিউমি মানে কি? আমরা বলি না একটা রিজিউমি একটা রিডিং CV, আমি মনে হয় স্যার সংক্ষেপে যেটা এটা হ্যাঁ এটা সিভি, একটা হলো সিভি একটা হলো রিজিউমি। আপনার চাকরির জন্য রিজিউমি রেডি করবেন নাকি সিভি রেডি করবেন? স্যার সিবি রেডি করতে হবে। সিভি সিভি কিভাবে রেডি? সিভি তো বিয়ে শাদিতে দরকার, এখানে বাবার নাম, দাদার নাম, ভাইয়ের নাম, চাচার নাম, বউয়ের নাম, এগুলো আসবে সিভি। আজকের একসময় আমরা সিভি বলতাম, কিন্তু ইদানিং তো সিভি বলে না, ইদানিং বলে রিজিউমি বলে। আপনি একটু দেখবেন ভালো, যেগুলো খুব ভালো কোম্পানি আছে, অর্থাৎ স্কিলটাকে ফোকাস করতে হবে। সেখানে আপনার বাবা মা আপনার নাম ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিভি যখন বলে তখন আপনার সেখানে ফ্যামিলি, প্যাটার্নাল, ম্যাটার্নাল সবগুলো দিতে হয়, তাই না? আমি আপনার এগুলো দিয়ে কি করবো বলেন তো? সেজন্য আমরা বলছি আপনাকে একটা রিজিউমি রেডি করতে হবে।
রিজিউমি রেডি করতে হলে যেমন আমি এখানে সিবি লিখছি, আসলে সিবি হবে এটা হবে রিজিউমি অফ মিস্টার এক্স ফর কি পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনি কি কি করবেন? আপনারা কি এইভাবে করেন নাকি অন্যভাবে করেন? আপনারা তো সবাই চাকরি করেন তাই না? অলমোস্ট চাকরি করেন জি তাই না? স্যার, আমি একটু দেখতেছি স্যার, দেখি এটার সাথে পার্থক্য আছে নাকি। আপনার রিজিউমে আপনারা করার সময় এগুলো একটু ফোকাস করবেন। আগেরটা হচ্ছে যে আপনারা যে সময় চাকরি ঢোকার সময় সিভি সাবমিট করছিলেন মনে হয়, এখন তো আপনাদের অনেক বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন আপনাদের কি কি একটা পৃষ্ঠায় একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে বললো আপনাকে, তখন কোন কোন বিষয়ে ফোকাস করবেন? প্রথম হচ্ছে আপনি আপনার সামারিটা কি, হোয়াট ইজ এর ভিশন, আপনার কেরিয়ার ভিশনটাকে আপনাকে ফোকাস করতে হবে তাই না? আপনার প্রথম জি হচ্ছে স্যার। আপনার ভিশনটা ফোকাস করবেন, আমি এই জি স্যার। এন্ড অফ দ্য লাইফ আমি এটা হতে চাই। আমার এরপরে বলতে এন্ড অফ দ্য লাইফে হতে হলে আমার এই কম্পিটেন্সি গুলো ইতিমধ্যে আছে, আমি ইতিমধ্যে এগুলো গেইন করছি। জি স্যার, এক্সপিরিয়েন্স গুলো শো করা হয় স্যার। না না, এক্সপিরিয়েন্স না, কোর কম্পিটেন্সিস। এটা হলো কোর কম্পিটেন্স, আমার কম্পিটেন্সি কোন কোন জায়গায়, কোর কম্পিটেন্সিস। অন্যদের থেকে আমি একটু আলাদা, অন্যদের মতো না। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। কোর কম্পিটেন্স আর হচ্ছে কি, এই কোর কম্পিটেন্স কোথায় কোথায় আমি অর্জন করছি, এটা গুলো প্রফেশনাল কি এক্সপিরিয়েন্স, প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এখানে আপনি কি কি মূল কাজগুলো করছেন সেগুলো ফোকাস করবেন, সবগুলো দরকার নেই। এরপরে আপনার এডুকেশনটা আপনি কোথায় পাইছেন সেটা, কোন মাস্টার আন্ডার গ্রাজুয়েশনটা কোথায় বা আন্ডার গ্রেডটা কোথায় আপনি করছেন সেটা আপনি দিবেন উইথ মেজর ইন সামথিংস। এবং ফাইনালি আপনার কিছু এডিশনাল ইনফরমেশন দিবেন, ল্যাঙ্গুয়েজ, আপনার কোনো যদি এডিশনাল সার্টিফিকেশন থাকে, আমরা যদি কোকারিকুলাম এক্সট্রা অথবা অ্যাওয়ার্ড যদি ইতিমধ্যে পেয়ে থাকেন কোনো জায়গায়, সেই অ্যাওয়ার্ড সংক্রান্ত এগুলো একটু দিবেন। এরপরে স্বাক্ষরটা দিয়ে দিবেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা উপরে তো আছেই, ইমেইল অথবা কন্ট্যাক্ট, ফোন, অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। এখানে স্যার আপনার আমাদের স্যার রেফারেন্স দেওয়া লাগবে স্যার। রেফারেন্স দেন, অসুবিধা নেই। ওই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওখানে রেফারেন্স অবশ্যই এসে যাবে। জি আপনি লিখবেন রেফারেন্স ইফ উই ক্যান প্রোভাইড অ্যাজ পার রিকোয়ার্ড, এভাবে লিখবেন। প্রথমে রেফারেন্স দিবেন না, রেফারেন্স একদম লাস্টে কোন একটা ব্যক্তির নাম, যেমন স্যার আমি আপনারটা দিতে পারি, আমি আপনাকে চিনি। দিতেও পারেন কিন্তু এটা দেওয়াও ঠিক না, এটাও এতে ওয়ান কাইন্ড অফ বায়াসনেস বোঝাবে। আপনি লিখবেন রেফারেন্স as per required we can provide the name। আপনি সুন্দর করে লিখবেন, অসুবিধা। আপনি ব্র্যান্ডিং করতেছেন, আপনাকে আপনি আরেকজনের ব্র্যান্ডিং দিয়ে চলতেছেন না তো, রেফারেন্স দিয়ে তো ব্র্যান্ডিং হয়ে যাবে। আমি বলছি পার্সোনাল ব্র্যান্ডিং একটু কেয়ার রাখবেন, ওয়ার্ডটা একটু টেকনিক্যাল ওয়ার্ড কিন্তু। জি স্যার, পার্সোনাল। জি স্যার। আপনি যখন রেফারেন্স আমার নাম দিবে তখন আমার উপর দিয়ে আপনি চলতে যাচ্ছেন, এটাই তো। এখানে তো তাহলে এটা হবে না। সেই জন্য আপনি রেফারেন্স লিখলেও ওটা ব্র্যাকেট দিয়ে দেন, রেফারেন্স প্রোভাইডেড অ্যাজ পার ইউর কি রিকোয়েস্ট। এখন আমি বলবো না যে আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন আপনার সময় জানতে, তাহলে তখন আমি রেফারেন্স দিব। ক্লিয়ার? তাহলে একটু এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর সময় একটু কেয়ারফুল থাকবেন আপনারা। আমার মনে হয় আমি অনেক সময় দেখি ছাত্ররা সিবি লিখে, এগুলো হয় রিজিউমেও হয় না, সিবিও হয় না, মাঝামাঝি একটা হয়। জি মাঝামাঝি স্যার, আমাদের স্যার সিভি ওরকমই স্যার, কিছুটা রিজিউমি কিছুটা সিভি স্যার। তো এটা তো হয় না, তাহলে দুইটা তো দুই জিনিস। স্যার আমাদের স্যার এরকমই স্যার, প্রাইভেট সেক্টরে দিচ্ছি স্যার, গার্মেন্টস, বিশেষ করে গার্মেন্টস সাইটে স্যার। না আপনি এটা এটা দিয়ে দেখেন, এটা আরো তারা অ্যাকসেপ্ট করবে। আমি এটা একটা ব্র্যান্ডিং করে আপনার দিলাম। আপনি নিজেকে সেল করবেন, ইউ মাস্ট সেল ইউ সেলফস টু দ্য আদার্স, ইউ শো ইউর পটেনশিয়ালিটিস টু দ্য আদার্স। আই স্যার ক্যান এর সিভিতে এদের ট্রাই করবো স্যার। এই ধরনের একটা সিবি আপনার রেডি করে রাখেন। সিবি মানে রিজিউম নয়, আসলে সিবি বলবেন না, এটা বলে রিজিউমি অফ। যেহেতু আপনি এখন সিবি লেখার বয়স নাই, এখন আপনি সিবি লিখবে কারা, যাদের বয়স লেস দেন 25। আপনাদের বয়স সবার তো 25 এর উপর, তাহলে আপনি তো কিছু না কিছু কাজ করছেন, ছোট বড় এক্সট্রা কারিকুলাম কারিকুলাম অথবা কিছু জব করছেন, আপনার কিছু এক্সপিরিয়েন্স তাই না? তা আপনি কেন সিবি লিখবেন? ক্লিয়ার? আমার মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ব্র্যান্ডিং না পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন জীবন। নিজের সম্পর্কে যদি স্যার ব্র্যান্ডিং না করা যায়, তাহলে আমাকে কি জন্য হায়ার করবে, তারা কিভাবে কি জানি আর কি বিষয় আছে স্যার। তাহলে এই জন্য আপনি শো করবেন আপনার ভিশনটা শো করবেন, আপনার কোর কম্পিটেন্সটা শো করবেন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা শো করবেন, আপনার ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্সটা শো করবেন, আপনি কোন কোন জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সর্বশেষে আপনার
এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিবেন। আবার রেফারেন্স যদি দিও না, দিতে পারেন, তাহলে বলেন রেফারেন্স উইল বি প্রোভাইডেড অ্যাজ পার ইউর রিকোয়েস্ট ইফ নিডেড। আপনাদের যে প্রয়োজন আমি দিব, কিন্তু এখন দেব না। কারণ আপনি যদি এখন রেফারেন্সে এমন একজন নাম দিলেন, সবাই আপনাকে চাকরি দিয়ে দিলেন, তাহলে এখন তো আপনাকে আপনাকে উনি মূল্যায়ন করছে ওনাকে। তাহলে আমরা তো সেটা চাই না। আমাদের দেশে আমি দেখলাম এগুলো ঠিক না। আমেরিকাতে তো ওরা চায় না। আমরা যে ফুল ব্রাইট স্কলারশিপ অ্যাপ্লাই করছি কমনওয়েলথ, আপনার আইএলটিএস স্কোর বলেন, জিএমএড স্কোর বলেন, এক্সট্রা ক্রেডেনশিয়াল গুলো, অ্যাওয়ার্ড গুলো বলেন, তারপরে এক্সট্রা একাডেমিক এক্সট্রা ক্রেডেনশিয়াল গুলো বলেন, এগুলো চাচ্ছে তাহলে আপনি স্কিল গুলো বলেন, ফোর কম্পিটেন্স গুলো বলেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ভিশনটা বলেন, আপনার contents of a study, why you can go to the foreign study and what is the contribution of your study in the context of socio-economy of Bangladesh, এগুলো তারা জানতে চাচ্ছে। এখানে আপনার মার নাম, আপনার বাবার নাম, আপনার স্বামীর নাম, আপনার জামাইয়ের নাম, আপনার ছেলে সন্তান, এগুলো আমার জানা দরকার। I don't bother with it. You must be there is probably resume write-up for the personal branding, okay? জি স্যার। আর আমরা যখন এই ইউনিভার্সিটিতে পড়াই, বিশেষ করে আন্ডারগ্রেডে পড়াই, তখন আমরা সিবি করবো, কারণ তার তো এক্সপিরিয়েন্স হয় না, সে এখন আন্ডারগ্রেড করতেছে মাত্র, তার চাকরি হয় নাই। তাহলে তাকে অবশ্যই সিবির ভিতরে ওই কতগুলো এক্সট্রা কারিকুলাম, প্রথমে দিবে কারিকুলাম, প্রথমে তার নাম দিবে, অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, তারপরে একটা তার অবজেক্টিভস দিবে, ক্যারিয়ার অবজেক্টিভস দিবে, এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এরপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এরপরে যদি সে কোনো অ্যাওয়ার্ড পেয়ে সেই সার্টিফিকেট গুলো, এরপর রেফারেন্স নাম্বার দিবে। তাকে রেফারেন্স নাম্বার দিতে হবে কিন্তু, কারণ সে তো ওই লেভেলে কারো ব্র্যান্ডিং করতে পারবে না, তাই না? ট্রেনিং সম্পর্কে তো স্যার কোনো ব্র্যান্ডিং করতে পারে না, তার কোনো এক্সপিরিয়েন্স নাই স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে তাকে রেফারেন্স দিতে হবে স্যার। রেফারেন্স তার দরকার হবে। আপনার সাথে আপনি কেন রেফারেন্স দিবেন? আপনি লিখে দেবেন রেফারেন্স থাকে ওইটা। রেফারেন্স উইল বি প্রোভাইডেড অ্যাজ পার ইউ নিডেড ইফ ইউ নিডেড, তাই না? ওইভাবে দিল, নামগুলো উল্লেখ করবেন। তারা যে বলছেন ঠিক আছে ভাই, আমরা ওই অ্যাড্রেস করবো, রিজিউমে লোক আপনার ভেরিফাই, আপনি দুজনের নাম বলেন, আমরা একটু ওনাকে জিজ্ঞেস করবো, তখনই আপনি বুঝতে পারবেন আপনি কার নাম দিলেন, তাই না? এখন যে রেফারেন্স দিয়ে দুজন নাম দিলেন, তারা জানলোও না আপনার সম্পর্কে, বলবো আমি তো ভাই আমি জানি না, তাহলে তো আপনার সময় একটা নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে যাবে। জি স্যার, নেগেটিভ হয়ে যাবে স্যার। এটা হিতে বিপরীত হবে স্যার, বাংলা কথায়। অনেক সময় ছাত্ররা আমাদের নাম দিয়ে দেখে আমাদের জিজ্ঞেসও করে না, তার আপনার নামটা দিচ্ছে, তা আমরা বলছি আমি তো চিনি না, কোথায় ছাত্র, কোন সময় পড়াইছি, এইটা কোনো কথা হবে? সেই জন্য যার নামটা দিবেন তাকে বলে আসবেন, স্যার আমি আপনার নামটা দিব, উইথ ইউর পারমিশনস, এনিবডি আস্ক দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট মি, আপনি আমার সম্পর্কে বলবেন, ওকে? এই যে অনলাইন ক্লাস হচ্ছে, কেন আমি অনলাইন ক্লাসে বোর বিরোধী? ছাত্রদের সাথে প্রত্যেকদিন যদি দেখা হতো, তাহলে তো আমি জেনে যেতাম আপনাদের বিহেভিয়ার গুলো কি অবস্থা, কে আর্লি ডিপার্চার, কে অ্যাটেনটিভ, কে নন অ্যাটেনটিভ, আমি জানতাম না ক্লাসে। সেভাবে মার্কিং করা যেত। এখন কিছু মার্কিং করার কোনো সুযোগ আছে? আপনার অফ করে বসে থাকলে কোথায় না শুন। আমরা তো দেখি মাঝে মাঝে অনেক সময় ওই যে ভিডিও কলে দেখে সে টিভি দেখতেছে, গান শুনতেছে, ওদিকে ওইটা চলতেছে, এরকম তো আমরা দেখছি অনলাইন। করে না নাকি করে না? ছাত্ররা এরকম করে তো, আপনারা অনেক করেন তো। এখন কি করা যাবে? যাক আমার মনে হয় আমরা করি না স্যার, আমরা না রেগুলার না, এটা হলো কমন ফেনোমেনা। আপনি হয়তো করেন না, কিন্তু আমরা তো টিচারদের থেকে রিপোর্ট নিই অনেক সময়। সেটাই স্যার, অনেকে স্যার করে স্যার। আমি অনেক সময় জিজ্ঞেস করি, স্যার প্রথমে ঠিক আছে এভরিওয়্যার আর প্রেজেন্ট, যেহেতু আমরা একটা ফটো নিই, অল আর প্রেজেন্ট। কিছু স্যার আমাদের শুক্রবারে ক্লাস থাকে, ওই অফিস থাকে তো স্যার, দেখা যায় যে স্যার আপনার ক্লাসটা যখন শুরু হয় ওই সময় রাস্তায়ও থাকি স্যার, ওই সময় স্যার ওইভাবে অন করতে হয় স্যার, এরকম হয়। আমি আমার কথা বলছি না, এমনি এটা আমাদের মোস্ট অফ দ্য টিচার্স, নট অনলি দিস ইউনিভার্সিটি, আদার ইউনিভার্সিটি, তারা এই কথাগুলো বলে কিন্তু অনলাইন ক্লাস নিয়ে, যেহেতু আমাদের উই আর নট ডেভেলপ দ্য এলএমএস সিস্টেম। এলএমএস সিস্টেমটা বিল্ড আপ করতে পারলে এটা হতো না। কিন্তু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা যে প্রত্যেক বিশ্ববিদ্যালয় বিল্ড আপ, এটা অনেক এক্সপেন্সিভ এন্ড কস্টলি, এটা তো আমাদের নাই। আমাদের দেশে ইলেকট্রিসিটি নাই, কিছুক্ষণ পর কারণ চলে গেলে আপনিও হব আমিও হব। এখন মনে করেন আপনার 10-40 জায়গা থেকে ক্লাস করতেছেন, 5 জায়গায় কারণ গেলো তো শেষ।
তাই না? এটা তো হবে বাংলাদেশের ফেনোমেনন, এটা নর্মাল ফেনোমেনন, কিন্তু আমাদের দেশে আমরা দিস ওয়ান দ্যাট। আমার একটা ফোন আসলে আর তো ক্লাসটা মানে ইম্পর্টেন্ট একটা ফোন আসছে রিসিভও করা লাগে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছি, আমি তো ওইগুলো বুঝি, আপনাদের এগুলো তো আমাদের বলতে হবে না, উই নো ভেরি ওয়েল অ্যাবাউট দ্য হোল থিংস। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার মনে হয় আশা করি আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং এ দিয়ে যাবেন। যে কোনো জায়গায় যখন আপনাদের রিজিউমে সাবমিট করবেন, আমার মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং এ অগ্রাধিকার দিবেন। তাহলে যারা এইচআর ম্যানেজার তারাও বুঝবে না লোকটা নিজেকে ব্র্যান্ডিং করতে যাচ্ছে, কারো উপর ভর করে চলবে না, তাহলে ইজ ভেরি গুড অফিসার হতে পারে আমার প্রতিষ্ঠানের জন্য, ইজ ওয়ার্ক ফর হতে পারে। মানে রিজিউম অফ নাম দিয়ে তারপরে ফর পার্সোনাল ব্র্যান্ডিং এভাবে লিখে দিতে হবে স্যার? হ্যাঁ, এটাই রিজিউম, পার্সোনাল ব্র্যান্ডিং তো লিখবেন না, রিজিউম আমি এমনি ওয়ার্ডটা ইউজ করছি রিজিউমের মাধ্যমে। আচ্ছা। আপনি মূল কারণটা কি, অর্থাৎ ইউ ক্যান ব্র্যান্ড ইউর সেলফ টু দ্য আদার্স, এটাই তো পার্সোনাল ব্র্যান্ডিং। তো ওখানে আপনি লিখবেন না, আপনি লিখবেন রিজিউমে অফ মিস্টার, আপনার নামটা দিয়ে আপনার ওই যে মোবাইল, ইমেল, ফোন অ্যাড্রেসটা দিবেন, এরপর আপনার কেরিয়ার সামারিটা দিবেন, অর্থাৎ ভিশন, তারপরে কোর কম্পিটেন্স, তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এডিশনাল ইনফরমেশন যেটা ক্রেডিট করছেন অথবা লাইক স্ক্রিনে যেভাবে দেখানো হচ্ছে স্যার, এরকম ভাবে। হ্যাঁ, সেখানে যাতে ওইগুলো দেওয়া না হয়। আর যদি আপনার রেফারেন্স যদি দিয়ে থাকেন, তাহলে রেফারেন্সের ক্ষেত্রে ওইটা রেফারেন্স উইল বি প্রোভাইডেড অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ইফ নিডেড। অর্থাৎ আপনাদের যদি প্রয়োজন হয় আমি অবশ্যই পাঠাবো, নাম পাঠাবো। আচ্ছা, তাহলে বুঝতে পারবে আমার যারা দোস্ত বেসিক্যালি ম্যানেজিং ডিরেক্টর অর সিও, yes he or she that is a highly capable person, she sell yourselves, branding yourselves to particular jobs, তাই না? এই বিষয়গুলো আপনার একটু আমার কাছে নয় একটু কেয়ারফুল থাকতে হবে। এই তাহলে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ক্লিয়ার আপনাদের? আমি ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ইতিমধ্যে বলছি, অবশ্যই ডিসিপ্লিন ম্যানেজমেন্ট আপনাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের ফাইনাল পরীক্ষা আমাদের বেশি মনে হয় ক্লাস তো আপনাদের নিতে পারবো না বেশি, কিন্তু আপনাদের এর ভিতরে কতগুলো বিষয় আমি একটু করে বলে যাচ্ছি আপনাদের। আমার মনে হয় আপনাদের ট্রেনিং থেকে আপনাদের রিক্রুটমেন্ট সিলেকশন পর্যন্ত আমাদের ফাইনাল পরীক্ষার জন্য আমরা কয়েকটা সাবজেক্ট একটু দেখবেন। তার মধ্যে ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল আপনি একটু লিখে রাখতে পারেন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, তারপর সে মোটিভেশন ম্যানেজমেন্ট, মোটিভেশন, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, আমরা যেগুলো আগেও আলাপ করছি, আজকেও আলাপ করছি এঙ্গেজমেন্ট। আর একটা হলো এই যে রিটায়ারমেন্ট, ট্রান্সফার এন্ড প্রমোশনস। এইটা আপনার এমনি আপনি জাস্ট আপনারা জানার জন্য আমি কিভাবে আপনারা রিজিউমিটা লিখবেন ইন ফিউচার ফর ইউর পার্সোনাল ব্র্যান্ডিং, এটা একটু আপনার লক্ষ্য রাখবেন। ব্র্যান্ডিং এটা আবার দেখে নিজে রিজিউমিটা পার্সোনাল ব্র্যান্ডিংটা লেখার দরকার নেই, আমি জাস্ট আমাদের বোঝার জন্য এটা কিভাবে আমি আমার নিজেকে সেল করতে চাই টু দ্য আদার এমপ্লয়েজ ফর ট্যালেন্ট। জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা আমাদের বোঝানোর জন্য স্যার আপনি এই ওয়ার্ডটা ইউজ করছেন স্যার। হ্যাঁ, আমি পার্সোনাল ব্র্যান্ডিং এটা ইউজ করছি, অনেক সময় আমি রিজিউমে দিতে পারতাম, এটা নিজেকে আমি কিভাবে তুলে ধরবেন টু দ্য আদার্স, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক সময় দেখছি মোস্ট অফ দ্য সিভি আমার মনে হয় ছাত্ররা এখনো লিখতে পারতেছে না। শিক্ষকতা করে পেয়েছে প্রায় 10 বছর, কিন্তু দে আর নট ব্র্যান্ডিং ইটসেলফ। সে অনেক টিচারের নাম দিচ্ছে, আমি অনেক সময় জিজ্ঞেস করেছি হোয়াই ক্যান দ্যাট দিস সর্ট অফ টিচার নেম, ইউ ক্যান ব্র্যান্ডিং ইউরসেলফস at first and then you can go achieve your target. That is very, you must be mentioning your vision, your competencies, your professional experience, that is enough. But why you can that is called a request to others, why you can telephone to others, it is not fair at all. আমি কিন্তু একদম বলে দিই সাথে সাথে আপনি কেন টেলিফোন করবেন, টেলিফোন করছেন কেন, টেলিফোন আপনি টেলিফোন করেন এনি কাইন্ড অফ কি পারসুয়েশন অর কি এনিওয়ে, আমরা বলি ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিসকোয়ালিফিকেশন। ভালো করে মনে রাখবেন আপনারা, এনি কাইন্ড অফ পারসুয়েশন অর কনভিন্সিং ইন এনি ওয়ে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিসকোয়ালিফিকেশন। কিন্তু আমাদের দেশে মানুষ এখনো মনে করে না পারসুয়েশন যদি করে আমার চাকরিটা হবে। এগুলো আমার মনে হয় একটু বাদ দেওয়া উচিত। আমি সেদিনও পারবো বলে এনি কাইন্ড আমি চাকরি অফার করে দিন, যাদের টেলিফোন পাইছেন তো এগুলো বাদ দিয়ে দেন, পেশেন্ট প্রথমে বাদ দিয়ে দেন, যেহেতু টেলিফোন আসছে বাদ দিয়ে দেন, ওটা এটা উনি টেলিফোন করছে বাদ দিয়ে দেন। এটা পার্সোনাল, সেটা নিজেকে ব্র্যান্ডিং করেন, সেটা আরেকজনকে ব্র্যান্ডিং করে আপনার এখানে আসতে হচ্ছে, এটা বাদ দেন। তার বলছে তাহলে তার অ্যাপ্লিকেশন আছে যা করে যায় তাকে অ্যাপ্লিকেশন, আর এদেরকে নেওয়ার দরকার হয় দিস অফ টিচার ইউ আর নট রিকোয়ার্ড এট অল,
If you are not maintain the standard of this university to teach, and that is probably learning in the engagement approach. And teaching is totally changing, very well. Teaching a teacher-centric approach to learner-centric approach. We must be engage the learner with the help of the learning process. So we are always encourage face-to-face programs. এবং আমি এই যে মিট এন্ড গ্রিট প্রোগ্রাম গুলো করেন, ছাত্রদের ক্যাম্পাসে নিয়ে আসেন, পুরো ফাইনাল পরীক্ষাটা ক্যাম্পাসে না, মিড টার্মটা ক্যাম্পাসে, তাহলে অন্তত দেখা হবে। তারা এই প্রতিষ্ঠানে লাভ নেয় হবে, তারা এই প্রতিষ্ঠানের ওনার অফ দিস ইউনিভার্সিটিস। ইউ আর নট ওনার অফ দিস ইউনিভার্সিটি। আপনার নাম লেখা থাকবে, আমার নাম লেখা থাকবে না, আপনারা হয়তো একটা সাইনবোর্ডে লেখা থাকবে, কিন্তু তারা দেয়ার আর না। There must be carry this university in future in anywhere of the world. পৃথিবীতে দুইটা জিনিসকে বলতে পারবা, একটা হলো তোমার মা বাবা নাম, মা বাবার নাম কি ভুলে যাবে? যতই খারাপ হোক লিখতে হবে না, কখনোই বলা যাবে না স্যার। এই মা বাবার নাম বলতে হবে। পাসপোর্টে যখন বিদেশে যাবা, আমেরিকা যাবা, লিখতে হবে না ফাদার্স নেই, মাদার্স নেই, লিখতে হবে তো। আর যেই পৃথিবীতে যেখানে যাও না, একটা কোয়েশ্চেন যে ফাদার ইউ আর ডিগ্রি, তুমি ডিগ্রি করতে করছো, এই প্রশ্ন তো করবেই তোমাদের। সেটা তুমি আমেরিকা থাকো, কানাডা থাকো, ইন্ডিয়া যাও, মালয়েশিয়া যাও, প্রশ্ন করবে না? তুমি কি বলতে পারবে? এই জন্য দুইটা জিনিসের নাম পৃথিবীর জীবনে বলবে না। ইউ ক্যান নেভার ফরগেট টু নেমস, ওয়ান ইজ ফাদার মাদার নেমস এন্ড নেম অফ দ্য ইউনিভার্সিটি। বিকজ স্কুল, মানুষের স্কুলের কথা জিজ্ঞেস করে কোন স্কুল থেকে পাস করছে। না স্যার, স্কুলের কথা বলবে না স্যার, কলেজের কথা বলে, সেটাই বলবে স্যার। হ্যাঁ, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করছেন বলেন, সেটা আমেরিকা, স্যার এটাই জিজ্ঞেস করবে স্যার। আপনারাই তো ওনার, ইউ আর দ্য ওনার অফ দিস ইউনিভার্সিটি, উই আর দ্যাট ইজ কল্ড জাস্ট ভিজিটিং ফ্যাকাল্টি ফর দ্য টাইমিংস। ওনারা যদি ওনার নিজের প্রতিষ্ঠান ওন করতে হবে, এটাই হলো দ্যাট ইজ কল্ড পার্সোনাল ব্র্যান্ড। তাহলে আমার মনে হয় আপনার একটু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, তারপর হচ্ছে মোটিভেশন বা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট কিভাবে আপনার পড়বেন, তারপর হচ্ছে রিটায়ারমেন্ট, প্রমোশন আর ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, এই কয়েকটা জিনিস আপনার একটু মনে রাখবেন। এই পাঁচটা, আমি যে পাঁচটা চ্যাপ্টার বললাম, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনার বলেন। স্যার এই 5টা চ্যাপ্টার আরেকবার একটু বলেন স্যার, একটু লিখে নিই। আমি আবার বলছি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা রিক্রুটমেন্ট সিলেকশন করে ফেলছি আগে, সেদিন আর আসবেন না, কেমন? আর তো পারফরমেন্স অ্যাপ্রেজাল, এই যে পারফরমেন্স ম্যানেজমেন্ট বা পারফরমেন্স অ্যাপ্রেজাল, পারফরমেন্স ম্যানেজমেন্ট লিখতে, পারফরমেন্স অ্যাপ্রেজাল। আর তো হলো মোটিভেশন অ্যান্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, মোটিভেশন অ্যান্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, মোটিভেশন অ্যান্ড এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। আর তো হলো রিটায়ারমেন্ট, ডিসিপ্লিন ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন অর্থাৎ মানুষকে ডিসিপ্লিন কিভাবে রাখবেন, এই যে কিছুক্ষণ আগে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট। আর তো হলো আমাদের প্রমোশন, ট্রান্সফার আর কি রিটায়ারমেন্ট, প্রমোশন, ট্রান্সফার এন্ড রিটায়ারমেন্ট। এই পাঁচটা বিষয় আপনার একটু পড়বেন আপনাদের, তারপরে এই পাঁচটা বিষয় আপনাদের, এই পাঁচটার মধ্যে আপনাদের কোনো কোয়ারি থাকলে দেন ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন্স। আমি প্রত্যেকটা জিনিস আপনি বলতে চাই, কোনো সমস্যা আছে কিনা বলেন। এই পাঁচটার মধ্যে কোনো সমস্যা থাকলে আপনারা বলেন। আমি প্রথম থেকে বলে যাচ্ছি, আপনাদের আবারও যাচ্ছি, দেখেন ট্রেনিং এন্ড, আপনার ট্রেনিংতে পড়ছেন যে ক্যারিয়ার ম্যানেজমেন্ট, অবশ্যই এগুলো আপনার পড়ছেন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, তাই না? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? স্যার আমাদের যে এই পাঁচটা যে ইম্পর্টেন্ট, এইগুলো যদি একটু শর্টলি আমাদের সাথে একটু আবার ডিসকাস করতেন, তাহলে আমাদের সবার জন্য অনেক ভালো হতো। আমি বলি ট্রেনিংটা কি, ট্রেনিং আমরা ট্রেনিং এর ক্ষেত্রে, ট্রেনিং আপনারা জানেন, ট্রেনিং একটা হলো এডুকেশন, একটা ট্রেনিং, পার্থক্যটা আমি যদি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য এডুকেশন এন্ড, একটা কোয়েশ্চেন করলাম, মানে এডুকেশন কোনো পার্থক্য আছে? এটার মধ্যে আছে। আমরা বলি এডুকেশন ইজ প্রসেস টু ডেভেলপ দ্য মেন্টাল ফ্যাকাল্টি অফ হিউম্যান বিং, মেন্টাল ফ্যাকাল্টি অফ হিউম্যান বিং, তাই না? সেটার বিভিন্ন লেভেল আছে, প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল। আর ট্রেনিংটা কি? ট্রেনিং ইজ দ্য অ্যাক্ট অফ ইনক্রিজিং নলেজ এন্ড স্কিল অফ অ্যান এমপ্লয়ি ফর ডুইং পার্টিকুলার জব। একটা কাজ করার জন্য তার স্কিলটা আপ স্কিল করা হয়, এটার নাম হচ্ছে কি ট্রেনিং, তাই না? আর হলো ট্রেনিংটা দেওয়া হয় কি শর্ট টার্ম, আর এডুকেশনটা কি লং টার্ম। ট্রেনিং এ এডুকেশন সার্টিফিকেটটা কনভোকেশনের মাধ্যমে দেওয়া হয়, ট্রেনিং এর সার্টিফিকেট প্রতিষ্ঠান যে কোনো একজন বসে দিয়ে ফেলতে পারে, তাই না? জি স্যার। তারপরে এই জন্য এটা ট্রেনিং এর কস্টটা কে বিয়ার করে, আর এডুকেশন কস্টটা কে বিয়ার করে? ওদের বিয়ার দা কস্ট, এডুকেশন কষ্ট স্যার নিজেরই বিয়ার করা লাগে।
হ্যাঁ, এডুকেশন নিজেকে বিয়ে অথবা আপনার ফ্যামিলি বিয়ে করবে অথবা আপনার বাবা মা বিয়ে, আর ট্রেনিং এর পর কে বিয়ে করবে। ট্রেনিং স্যার অনেক সময় কোম্পানি করে, আবার কিছু কিছু ট্রেনিং স্যার নিজেদেরও করতে হয় স্যার। এটা তবে অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি বহন করে জি স্যার, কোম্পানি বহন করে স্যার। অবশ্যই। তাহলে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেনিং এন্ড দ্যাট ইজ কল্ড এডুকেশন। এডুকেশন স্যার। ইয়েস স্যার। ট্রেনিং ট্রেনিং গুরুত্ব কি? ট্রেনিং দিলে মানুষের ইফিসিয়েন্সি বাড়বে, ইফেক্টিভনেস বাড়বে, স্কিল ডেভেলপমেন্ট হয় স্যার। অ্যাক্সিডেন্টের রেটটা কমে যাবে, মানুষের মোরাল এমপ্লয় হবে, তারপরে হিউম্যান রিসোর্স প্রপারলি ইউটিলাইজ করা হবে, টিম ম্যানেজমেন্ট কালচার বিল্ড আপ হবে, এগুলোর জন্য আমরা ট্রেনিং দেওয়া হয়, তাই না? এখন ট্রেনিং এর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনার ট্রেনিং এর প্ল্যান, ট্রেনিং দিতে হলে একটা ট্রেনিং প্ল্যান করতে হবে না, নাকি এমনি করা যাবে? প্ল্যান ছাড়া তো কোনো কিছু হবে না স্যার। তাহলে আসলে কোন ধরনের ট্রেনিং দরকার এটাকে বের করতে হবে। এই যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করতে হবে আপনাকে। প্রথমে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট আসলে কোন ধরনের ট্রেনিং দরকার, কনসেপচুয়াল ট্রেনিং, টেকনিক্যাল, নাকি লিডারশিপ ট্রেনিং, নাকি আইটি ট্রেনিং, নাকি আমাদের কোন ধরনের ট্রেনিং দরকার, এটা যে আইডেন্টিফাই না করে যে ট্রেনিং দেওয়া হয়, ধরো গরু ট্রেনিং ডেভেলপ করলাম ছাগলের জন্য, এবং গরুকে ট্রেনিং দেওয়া যাবে না। গরু আর ছাগল সেম নাকি? হ্যাঁ স্যার, তাই কি হলো স্যার? তাহলে তার মধ্যে ডাক্তারি ট্রেনিং দেওয়া হয় তাহলে তো লাভ হবে না স্যার, ওকে রিক্সা চালানোর ট্রেনিং দিতে হবে স্যার। হ্যাঁ, এখন যদি মনে করো আমি ট্রেনিংটা ডেভেলপ করছিলাম গরুর জন্য, এখন হাতে গিয়ে দেখছি কি রে, গরুর পাও তো সেটটা হাতে পাও সেট হবে, না স্যার, হবে না। তাহলে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট কোন ধরনের ট্রেনিং দরকার হবে? এটা কনসেপচুয়াল ট্রেনিং, নাকি এইচআর ট্রেনিং, নাকি লিডারশিপ ট্রেনিং, নাকি আইটি ট্রেনিং, নাকি ডিসিপ্লিন ট্রেনিং, নাকি ফাইন্যান্সিয়াল ট্রেনিং, নাকি প্রকিউরমেন্ট ট্রেনিং, এগুলো ঠিক করতে হবে না আপনাকে? অবশ্যই স্যার, প্ল্যান করে নিতে হবে স্যার। ইয়েস, প্ল্যান করার প্রথমে হচ্ছে, প্ল্যান করতে হলে প্রথমে ট্রেনিং নিড অ্যাসেস করতে হবে। প্ল্যানে অনেকগুলো ফ্যাক্টর আছে, দেখেন অনেকগুলো বিষয় আছে, ট্রেনিং নিড অ্যাসেস করতে হবে। ট্রেনিং নিড অ্যাসেস করার পরে আমরা যদি মনে করেন স্যার, ফর এক্সাম্পল আমরা যে ট্রেনিংটা দিব সেটা হচ্ছে প্রকিউরমেন্ট ট্রেনিং, ফর এক্সাম্পল প্রকিউরমেন্ট ট্রেনিং, তাহলে প্রকিউরমেন্ট ট্রেনিং কি কি উদ্দেশ্য থাকবে, প্রকিউরমেন্টে কি কি পদ্ধতি আছে তোমরা তো অবশ্যই জানো। একটাকে আমরা বলি ওটিএম পদ্ধতি, আর একটা বলে আরএফপি পদ্ধতি, আর একটা হলো ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট, বলে না তোমরা? ওটিএমটা কি? ওপেন টেন্ডার মেথড, বলতে পারবো না স্যার। ওপেন টেন্ডার মেথড, তাই না? আরএফপিও, রিকোয়েস্ট ফর কোটেশন, তারপর দ্যাট ইজ ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট, আছে না এরকম? তাহলে এই উদ্দেশ্য ঠিক করবে। শুধু প্রকিউরমেন্ট বললে তো, আমার তো প্রকিউরমেন্ট নিয়ে তো আবার বিদেশে ডিগ্রিও আছে, এমবিএ আছে, এমবিএ ইন প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি এতগুলো এই দেশেও তো স্যার কিছু প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট থাকে স্যার, এরা ওই কোম্পানির বিভিন্ন উন্নতি সাধনের জন্য কাজগুলো করে স্যার। হ্যাঁ, এটা প্রকিউরমেন্ট, আমি সেটাই বলছি। প্রকিউরমেন্টের আমার উদ্দেশ্যটা কি, আমরা ট্রেনিং যে দিচ্ছি এটা কারণটা কি, কি কারণে উদ্দেশ্য আমি দিচ্ছি, ওই উদ্দেশ্য এটা দেওয়া হয় স্যার কোম্পানির উন্নতি সাধন করার জন্য, ওটা কোম্পানি যাতে ডিসিশনে উদ্দেশ্য যেতে ঠিক পারে করবা। সেই উদ্দেশ্য ঠিক করে 1, 2, 3, আমরা এই 3টে উদ্দেশ্যে এই ট্রেনিংটা দিচ্ছি। ওকে, তাহলে এই 3টে উদ্দেশ্য যে ফুলফিল করতে আমাদের কি কি পড়াতে হবে? ট্রেনিং কন্টেন্টসটা ডেভেলপ করতে হবে না? ট্রেনিং মডিউলটা বিল্ড আপ করতে হবে না? অবশ্যই স্যার। আমাদের ট্রেনিং যারা যারা ট্রেনার থাকবে, আপনার ট্রেনার যারা যারা বাইরে থেকে আনবেন তাদেরকে বলে দেবো, স্যার আপনাকে এটার উপর বলতে হবে 3 ঘন্টা, আপনাকে এটার উপর, এবং সেবা আপনাকে হ্যান্ড আউট রেডি করে আমাদের কাছে পাঠান, আমরা ট্রেনারদের দিয়ে ট্রেনিংদের দিয়ে দিব। ট্রেনিং শুরু একটা সিলেবাস তৈরি করতে হবে স্যার, সেই অনুসারে ট্রেনিং করাতে হবে স্যার। এই ট্রেনিং কন্টেন্টস বলি, আমরা কন্টেন্টস গুলো ঠিক করতে হবে, আমরা সিলেবাস ট্রেনিং মডিউলটা ঠিক করতে হবে। সেটাই বলতেছি স্যার। কোন সময় দিবেন, একটা সময় ঠিক করতে হবে। আপনি কি শুক্র শনি রোববার দিবেন, 3 দিনে দিবেন, নাকি কিভাবে দিবেন? সকাল 8টা থেকে 5টা পর্যন্ত দিবেন, কোন সময় দিবেন? কতক্ষণ টাইম দিবে হ্যাঁ, সবকিছু সাথে জয়েন করতে হবে। অবশ্যই একদিনে 4টা করে লেকচার হবে, কোন সময় কোনটা কে দিবে, কতক্ষণ কে দিবে, কি পদ্ধতি দিবে, লেকচার মেথড হবে, নাকি পার্টিসিপেশন মেথড হবে, নাকি স্টাডি মেথড হবে, নাকি গ্রুপ এক্সারসাইজ হবে, নাকি সিমুলেশন হবে? একটা পদ্ধতি তো হবে না, অনেকগুলো পদ্ধতি ইউজ করতে হবে, তাই না? ট্রেনিং ডেলিভারি মোডটা একটা দুইটা হবে না। তারপরে ট্রেনিং এর জন্য টাকা লাগবে না, যিনি আসবে ওনাকে টাকা দিতে হবে, অনারিয়াম দিতে হবে, যারা আসবে পার্টিসিপেন্ট তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে, ব্রেকফাস্ট করাতে হবে, টি ব্রেক দিতে হবে, লাঞ্চ করতে হবে, ডিনার করাতে হবে, আছে না? সরকারি ট্রেনিংই ভালো স্যার, এরা ট্রেনিংও করে আবার অনারিয়ামও পায় স্যার। অনারিয়াম, লিস্ট অফ ট্রেনিং, কারা কারা ট্রেনিং করবো, যারা ট্রেনিং গত বছর করেছে তাদেরকে এই বছর দিব নাকি আপনাকে? তা দিবে না স্যার, ওটা স্যার ঘুরে ফিরে দেবে স্যার। তারপর নেম অফ দ্য ট্রেনার কারা কারা আসলে, ওই লোকগুলো এই ফিল্ডের লোক কিনা, তাহলে হওয়া হবে তার অ্যাকচুয়াল ট্রেনার হতে হবে, ওই ফিল্ডের লোক হতে হবে, তাহলে ট্রেনিংটা ইফেক্টিভ হবে। এবং এরপরে যিনি আসবে তাকে বলে দিতে হবে আপনার, তার আমার এই মডিউলটা এইভাবে পড়াতে হবে,
সিমুলেশন মেথড পড়াতে হবে, আমার এটা কেস মেথড পড়াতে হবে, আমার গ্রুপ ডিসকাশন পড়াতে হবে, গ্রুপ প্রেজেন্টেশন, এটা লেকচার মেথড পড়াতে হবে, এটা ট্রেনিং ডেলিভারি মোড। এবং এই ট্রেনিং এর মাধ্যমে কি আউটকাম আপনি আশা করেন, এই সমস্ত বিষয়গুলো যখন আপনি একটা খেয়াল রাখবেন, তখন এটা বলে ট্রেনিং প্ল্যান। বুঝছেন? ট্রেনিং দিলে তো হবে না। আমি আমাদের দেশে ট্রেনিং যেগুলো হচ্ছে, এগুলো তো ট্রেনিং আমি বলবই না, কারণ এগুলো হঠাৎ করে মনে হলো একটা যোগের বসে একটা ট্রেনিং দিয়ে দেয়, পরে যে জিজ্ঞেস করলাম তোমাদের এই ধরনের এগুলো জানো হয়েছে, এগুলো তো গতবারও করছি, এবারও করতেছি, তাহলে এই ট্রেনিং এর দরকার কি? আমাদের দেশে স্যার খালি সার্টিফিকেটের বেশি ইয়ে করে স্যার, ট্রেনিং তাহলে আমি শেখার চেয়ে সার্টিফিকেটের দিকে আগ্রহ বেশি স্যার। সেজন্য আমি যেটা বলছি এটা আগে ফলো করো, এটা ফলো করে আমার মনে হয় ট্রেনিং দেবে। এখন ট্রেনিং এর ক্ষেত্রে আপনারা জানেন অনেকের ভূমিকা আছে না, এই যে আপনি দেখেন প্রথমে অ্যানালাইজ ট্রেনিং নিডস, তারপর ডিজাইন, তারপর ডেভেলপ, তারপরে ট্রেনিং ইমপ্লিমেন্ট করা, এবং এরপর ট্রেনিং যখন দেওয়া শেষ হবে তাদেরকে জিজ্ঞেস করা তোমাদের ট্রেনিংটা ইফেক্টিভ হলো কিনা, রিয়েকশনটা জানতে হবে, ট্রেনিং ইফেক্টিভনেস হলো কিনা। জিজ্ঞেস, আপনি যখন ট্রেনিং শেষ হবে তারা জিজ্ঞেস হাউ ডু ফিল দ্য ট্রেনিং প্রোগ্রাম, সে বলছে আমাদের খুব ভালো লাগছে, ক্যান ইউ লার্ন এনিথিং, আপনি কি আমাকে শিখছেন? শিখছি স্যার। ওই যে লার্নিং আপনি দেখেন এখানে, আপনি সেটটা এল আছে, আপনি দেখবেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3 লেভেল। প্রথমে জিজ্ঞেস করবেন ট্রেনিং শেষ হওয়ার পরে সার্টিফিকেট তোমরা তোমাদের কাছে হাউ ডু এনজয় দ্য ট্রেনিং প্রোগ্রাম, তখন বলবো স্যার উই ভেরি মাচ এনজয় দ্য ট্রেনিং, ভেরি ইফেক্টিভ ট্রেনিং প্রোগ্রাম, সো ফার মাই নলেজ মোস্ট অফ দ্য ট্রেনিং ইজ ভেরি বেস্ট। এইরকম বললো, ঠিক আছে কি কি শিখেছি, বলো স্যার এগুলো এগুলো শিখছি, বলো চলো প্র্যাকটিসে চলো, এগুলো তোমাদের কাজটা দিয়ে দেখি, যদি সেই কাজটা ঠিক মতো করতে পারে তাহলে বুঝতে হবে ট্রেনিং এর পিছনে ট্রেনিং সঠিকভাবে সম্পন্ন হয়েছে স্যার, হ্যাঁ আর যদি আমার না পারে তাহলে ট্রেনিং স্যার সঠিকভাবে করেনি সে। এই তো, এটা বলে কিক প্যাট্রিক মডেল বলি আমরা, কিক প্যাট্রিক্স মডেল অফ দ্য ট্রেনিং ইভ্যালুয়েশনস। আপনাকে ট্রেনিং দিলেও হবে না, আমি 10-20 লাখ টাকা খরচ করলাম, 1 লাখ টাকা, 1 কোটি টাকা, আমার ট্রেনিং ইফেক্টিভ হলে কিনা আমাকে টেস্ট করে দেখতে হবে, না হলে আমি ট্রেনিং দিব কেন? আমার মনে হয় ট্রেনিংটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটা এটা স্যার very জানা important। দরকার। এটা ট্রেনিং ইফেক্টিভ করতে হলে আপনার এই ট্রেনিং এ 3টা পার্টি লাগে, তাই না? একজন থাকে ট্রেনিং ম্যানেজার, আরটা আছে ট্রেনিং ট্রেনার, আরটা আছে কি ট্রেনিং, তাই না? একটা ট্রেনিং প্রোগ্রাম 3টা পার্টি থাকে না, একটা হলো ট্রেনিং ম্যানেজার অথবা এইচআর ম্যানেজার, আরটা থাকে ট্রেনার, বাইরে থেকে ট্রেনার, আরটা আছে ট্রেনিং, অনেকগুলো ট্রেনিং থাকে। অ্যাক্টিভিটিস গুলোকে প্রথমে বিফোর ট্রেনিং, ডিউরিং ট্রেনিং, আফটার ট্রেনিং এভাবে ভাগ করতে হবে। জি স্যার। আপনি দেখিয়েন একসাথে করবেন না, সব কাজগুলো একসাথে। বিফোর ট্রেনিং কতগুলো কাজ আছে, ট্রেনিং ম্যানেজারের কিছু কাজ আছে, ট্রেনারের কিছু কাজ আছে, ট্রেনিরও কিছু কাজ আছে, ট্রেনিং শেষেও কিছু কাজ আছে আফটার ট্রেনিং। আবার ট্রেনিং চলাকালীন সময় কাজ আছে, ডিউরিং ট্রেনিং, জি স্যার। ট্রেনিং যখন শেষ হবে তখনও কাজ আছে, 3 জনের কাজ আছে। তাহলে আপনার ট্রেনিংটা এফেক্টিভ হবে। ক্লিয়ার আমার মনে হয়? জি স্যার, ক্লিয়ার স্যার। আমি যদি বলি মানে there are the 3 groups involved in the training program. One is a training manager, another one is a trainer, and there are some trainees. What activities would you perform to make a training program successful? Before training, during training, and after training. পারবেন তো আপনারা? ইনশাআল্লাহ স্যার। দেখেন কোয়েশ্চেনটা ওইরকম মতো হবে, ওই দেখেন বইয়ের মতো হবে না। আমার মনে হয় আমি কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা আপনাদের, আমি আবার বলছি, there are the 3 parties involved in the training, the different periods. অর্থাৎ that means training manager, trainer or training, or period means before training, during training, after training. What activities would you perform in the different periods to make a training program successful by effective? ইয়েস স্যার। তাহলে ট্রেনিং ম্যানেজারকে ট্রেনিং এর আগে কিছু কাজ করতে হবে, তাই না? প্রথমে যোগাযোগ করতে হবে, ট্রেনিং নিড অ্যাসেস করতে হবে, তারপর হচ্ছে ট্রেনিং যদি দেয় তারপরে তার বাজেটটা স্যাংশন করা, চলাকালীন সময় ডিউরিং ট্রেনিং কাজগুলো করতে হবে, এরপর শেষে স্যার আমার আফটার ট্রেনিং কাজ করতে লোকগুলো হবে। ঠিক মতো আসতেছে কিনা, পার্টিসিপেট করতেছে কিনা, তাদের প্রতি ফিডব্যাক নেওয়া, তারা খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে কিনা, ট্রেনারের কোনো আসতে অসুবিধা হচ্ছে কিনা। আবার ট্রেনিং শেষ হওয়ার পরে একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরিমনি করা, তারপরে তাদেরকে যার যার স্থানে পৌঁছে দেওয়া, এগুলো তার দায়িত্ব কিন্তু একটা, তাই না? আবার যিনি ট্রেনার, ওনার ট্রেনিং এ আসার আগে ওনার হ্যান্ড আউটটা ঠিক মতো প্রস্তুত করা এবং সেটা পাঠিয়ে দেওয়া, প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া। তারপরে ডিউরিং ট্রেনিং সে অবশ্যই একটা গ্রুপ ডিসকাশন ইন্টারেক্টিভ মডেলের ট্রেনিংটা পড়বে, তাদের রিফ্লেকশন নেবে,
আপনার ট্রেনিং এ সে তার ট্রেনিং শেষ হওয়ার পরে সে তার কোর্স শেষ হওয়ার পর তার একটা জিজ্ঞেস হয় তোমাদের এটা, আমি যে সিলেবাসটা করছি কন্টেন্টটা করছি সেটা তোমাদের কেমন মনে হয়েছে, নাকি এটা আরো ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে, এই জন্য কোয়েশ্চেন করতে হবে। আর ট্রেনিং সে জিজ্ঞেস করতে হবে যেমন স্যার জিজ্ঞেস করেন কোনো ইনকোয়ারি আছে কিনা। এখানে আর এটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন আছে কিনা, তাই না? জি স্যার। আবার ট্রেনিং যিনি আছে ওনাকে ছুটি দিতে হবে, 3 দিনের ছুটি দিতে হবে। তারপর ওনার জিও নিতে হবে, অথবা প্রতিষ্ঠান থেকে অর্ডার নিতে হবে, আমরা ট্রেনিং এ যাতে 3 দিন থাকবো না, তাই না? ওনার কাজ আছে। ওনাকে নমিশন দিতে হবে, প্রথমে নমিশন দেওয়ার পর ওনাকে ছুটি নিতে হবে। আবার ট্রেনিং এর সময় ডিউরিং ট্রেনিং ওনাকে টাইমলি পার্টিসিপেট করে, টাইমলি অ্যাসাইনমেন্ট কুইজ যেগুলো হয় সেগুলো পার্টিসিপেট করতে হবে। আবার ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তখন আবার লাগেজ থেকে যে সার্টিফিকেটটা রিসিভ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা বাড়ি চলে আসতে হবে, অর্থাৎ প্র্যাকটিস চলে আসতে হবে। অনেকগুলো কাজ ট্রেনিং আছে, শুরু হয়ে যাবে। তাহলে আপনি মনে করি ট্রেনিং প্রোগ্রামে সাকসেসফুল হবে। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা এগুলো বুঝছেন জি কিনা আমি স্যার, ক্লিয়ার স্যার। তাকে এই অন দ্য জব যে মডেলে হোক না কেন আমার কোনো আপত্তি নেই। এরপরে ট্রেনিং এর পর আমরা বলি ক্যারিয়ার প্ল্যানিং। এই দেখেন ক্যারিয়ার ম্যানেজমেন্টে দুইটা, ক্যারিয়ার প্ল্যানিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ক্যারিয়ার প্ল্যানিংটা কি? আমাদের দেশে অধিকাংশ মানুষ নিজেকে আসলে আমার জন্য কোন ক্যারিয়ার ভালো সেটা আগে নিজেকে অ্যাসেস করেন না। আপনি গ্রাজুয়েশন করছেন, আন্ডারগ্রেড করছেন, আপনার কি কি স্কিল আছে, কোথায় ইন্টারেস্ট, কোথায় এবিলিটিস, কোথায় স্ট্রেংথ, কোথায় উইকনেস, আগে নিজেকে জানুন। নিজেকে জেনে বাহ্যিক জগৎকে এক্সপ্লোর করেন। অনেক জায়গা আছে, এর কোন জায়গাটা আপনার সাথে ম্যাচ করে সেটা দেখেন, সেই জায়গায় আপনি কাজ শুরু করবেন। এটা বলে ক্যারিয়ার প্ল্যান। আর যদি এইভাবে কাজ শুরু করেন তাহলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে। ক্লিয়ার? আমার মনে হয় একটা ক্যারিয়ার প্ল্যানিং তো ক্লিয়ার আপনাদের। জি স্যার। প্রথমে অ্যাট ফার্স্ট ইউ ক্যান মানে অ্যাসেস ইউর সেলফস। আমার কি কি স্কিলটা আছে, আমার কোথায় ইন্টারেস্ট, আমার এবিলিটি কোথায় আমি শো করতাম, আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস, এটার সাথে ম্যাচ করে ইউ ক্যান ডেভেলপ ইউর অপশনস। অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4 আপনার সামনে অবশ্যই থাকবে। এখন আপনি সেই অপশন থেকে একটা বেছে নেন যেটা আপনার সাথে ম্যাচ করে। এরপরে সেখানে আপনি জয়েন করেন, অ্যাকশন করেন, শর্ট অ্যানালাইজ করেন, বলতে এন্টার দ্য জব। আপনি এটাই বলছে, তবে এন্টার দ্য জব করেন। এরপরে কেরিয়ার প্ল্যানিং মডেল আছে। এরপর কেরিয়ার ডেভেলপমেন্টে দেখেন কত স্টেজ আছে, কেরিয়ার ডেভেলপমেন্টে আবার কত স্টেজ। এই যে দেখেন এক্সপ্লোরেশন ঢুকলেন, এস্টাবলিশমেন্ট, মিড কেরিয়ার 35 থেকে 45 কে আমরা বলি মিড কেরিয়ার, 45 থেকে 55 বলে লেট কেরিয়ার, আর 55 পর আস্তে আস্তে কেরিয়ার কি ডিক্লাইন রিটার্ন চলে যাবে। এটা কেরিয়ার ডেভেলপমেন্ট। আপনার কেরিয়ার মানে আপনি যে পদগুলো হোল্ড করে আছেন। এরপর আপনার দেখেন আমার মনে হয় কেরিয়ার ফিট কি হবে, যারা একটু রিয়েলিস্টিক, আর্টিস্টিক, ইনভেস্টিগেটিভ এর তাদের। মধ্যে কি সেকেন্ড ক্যারিয়ার আসবে না স্যার? হ্যাঁ, ওই যে সেকেন্ড ক্যারিয়ারের কথা বললেন যে স্যার। না এটা তো আমাদের ফার্স্ট কেরিয়ার। আমাদের দেশে আগে ফার্স্ট কেরিয়ার ঠিক করেন, সেকেন্ড কেরিয়ার তো আমাদের দেশে নাই। সেই জন্য মানুষগুলো মারা যায়, রিটায়ারমেন্টের পরে দেখবেন বাসায় বসে থাকে তো মারা যায়। খুবই খুব শর্ট। কম সময় বাঁচে। জি স্যার, রিটায়ার করার পরে খুব কম সময় বাঁচে। আমি আর স্যারকে বলি না স্যার আপনি বাসায় বসে থাকবেন না, বাসায় বসে থাকলে আপনি মারা যাবেন। কারণ আপনার কোনো বন্ধু বান্ধব বেঁচে নেই, একমাত্র বন্ধু মোর্শেদ সাহেব আরেকজন বেঁচে আছে, সবাই মারা গেছে। আমি স্যার আপনি বাসায় যে বসে থাকেন দেখবেন 2 বছরের মধ্যে 1 বছরও থাকবেন না আপনি। আর প্রতিদিন এমনি চলে আসবেন, আইসি ঘুরে যাবেন। আসলে স্যার, স্যার একটা মানে কি বলবো, নেক হায়াত পাচ্ছেন, সবাইকে সেবা দিচ্ছেন স্যার। স্যার আপনি পারবো না, আমি যেহেতু স্যারের ফাইলটা আমি নিজেই এটা ডিল আমরা করছি। অনেক গর্বিত স্যার যে বিশেষের মতো একটা স্যার আমরা পাইছি স্যার। হ্যাঁ, দুইবারে আমি নিজেই স্যারের ফাইল ডিল করছি, আইনও বেরিয়ে না স্যার। সেকেন্ড টাইম আমার হতো আর আমি তখন আমি ইজি ছিলাম, আমি না স্যার আপনি সেকেন্ড টাইম এখন বাসায় বসে থাকছি। আপনার ব্যাপারেই বলছে যে স্যার হলো ভিসিদেরও ভিসি। হ্যাঁ, তো সেজন্য স্যার আমি যেটি ইজি আছে আপনি সেকেন্ড টাইম করেন, কন্টিনিউ করেন। দ্যাট ইজ না বেটার। ঠিক আছে স্যার, ভালো হয়েছে স্যার। আপনি বাসায় বসে থাকলে হয়ে যাবেন, কারণ আপনাদের বন্ধু বান্ধব কেউ নেই। তারপরে মনোজ সাহেবকে আমি স্যারকে বললাম স্যার আপনি একটু অ্যাটাচমেন্ট হন স্যার, তারপর আপনার একটু মনোবল পাবে। আপনার 2 বন্ধু একসাথে যাত্রা শুরু করছেন সেই ওই 62 সাল থেকে একসাথে আছেন, একসাথে চাকরি করছেন, রিটায়ারমেন্ট করছেন, আপনার 2 দিন থাকবে, এটা মোটামুটি হবে। এবং এর সাথে একটা ইয়ং ফোর্স দরকার, স্ট্রং ফোর্স দরকার, কিন্তু ওই ফোর্সটা ওখানে নাই। আমি তাকে কয়েকবার বলছি আগে আপনার সাথে একটা স্ট্রং ফোর্স দরকার হবে, যে ফোর্সটা মানে প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। এখনো ওইটা বিল্ড আপ পায়নি, টিম ম্যানেজমেন্টটা বিল্ড আপ পায়নি আমার কাছে মনে হয়। আমি মাঝে মাঝে যাই তো, আমি স্যারকে অনেক কিছু বলে স্যার ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তাহলে আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন প্রতিষ্ঠানটা। ইনশাল্লাহ স্যার, আমরাও দোয়া করি স্যার অনেক দূর যাক।
হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে। আপনার সাকসেস ঠিক করেন, সাকসেস আপনি সবগুলো শিখেন। আপনি আজকে আছেন কালকে নাই, কিন্তু সাকসেস মানে সাকসেস তৈরি করতে হয়। আমরা বলি লিডারশিপের সাকসেস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি দ্যাট ইজ কল্ড সেকেন্ড ক্যারিয়ার শুরু করার আগেই আপনাকে অনেক অ্যালার্ট হয়ে যেতে হবে, কারণ তখন তো আপনার স্টেপ শারীরিক অবস্থা আগের মতো থাকবে না। হ্যাঁ, সেই জন্য আপনাকে হ্যান্ডস গুলো তৈরি করতে হবে সেকেন্ড ক্যারিয়ার আগে। ইউ মাস্ট বি ক্রিয়েট সাম হ্যান্ডস, তাহলে দেন গো হ্যাড। দেখো আপনি এই ক্যারিয়ার জব ফিট তৈরি আপনার জন্য কোনটা ভালো হবে, যারা রিয়েলিস্টিক, যারা আর্টিস্টিক, তারা ইনভেস্টিগেট, তাদের জন্য কোনটা জব ভালো হবে, টিচিং জব, রিসার্চ, জার্নালিস্ট, এটা ভালো হবে। অর্থাৎ আপনি দেখেন না, ক্যারিয়ার ফিট জব আমরা বলি, ক্যারিয়ার জব ফিট থিওরি বলি, ইটস ভেরি পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। আমরা একটা থিওরির কথা বলি, ক্যারিয়ার জব ফিট থিওরি, রিয়েলিস্টিক, আর্টিস্টিক, ইনভেস্টিগেটিভ। এরা যদি হয় তাহলে আপনারা প্রেফার করবেন টিচিং, রিসার্চ, জার্নালিস্ট। আর যদি মনে হয় কনভেনশনাল, এন্টারপ্রাইজিং, সোশ্যাল, তাহলে আমার মনে হয় আপনারা ব্যুরোক্রেটিক জব আপনারা যেগুলো করেন সেগুলোর দিকে থাকবেন। এখন চয়েস ইউথ, দ্যাট ইজ কারণ আমরা মডেল গুলো বলে দিতে পারবো এখন আপনি কোনটা চয়েস করবেন, ইজ ইউথ, দ্যাট ইজ। তারপরে ক্যারিয়ার ম্যানেজমেন্টে আপনার তিনজনের ভূমিকা আছে, এমপ্লয়ারের ভূমিকা আছে, ম্যানেজারের ভূমিকা, আপনারও ভূমিকা। আপনি যদি দায়িত্ব ঠিক মতো পালন না করেন, টাইমলি অফিসে না আসেন, তারপরে যদি আপনি শুধু লয়টারিং করেন, ব্লেম গেইন করেন, মিসলিডিং করেন টিচ আদার, তাহলে তো আপনার ভূমিকা পজিটিভ না। তাহলে জিএম আপনার বিরুদ্ধে নেগেটিভ রিপোর্ট জমা দেবে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট আপনার বিরুদ্ধে বোর্ড অফ ডাইরেক্টরস পজিটিভ সিদ্ধান্ত নেবে না, নেগেটিভ সিদ্ধান্ত নেবে, প্রমোশন হবে না, অথবা আপনাকে চেক করে দিতে পারে। সেই জন্য ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য তিনজনের ভূমিকা দরকার। একটা হলো এমপ্লয়ার, যারা বোর্ড অফ ডাইরেক্টরস থাকবে, তাদের ভূমিকা দরকার। আর যিনি প্রতিষ্ঠানের চিফ কাজ, ওরকম ভাবে চললে তো স্যার প্রমোশনের পরিবর্তে ডিমোশন হয়ে যাবে। হ্যাঁ, এই যে রুল অফ সিও বা জিএম এর ভূমিকা থাকতে হবে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আর রুল অফ কে, এমপ্লয়ি, তোমারও ভূমিকা থাকতে হবে। তবে তোমার ভূমিকাটা মুখ্য। অনেকে মনে করে বসকে আমি তেল মারলে হয়ে যাবে, আমি সেটা বিশ্বাস করি না। আই অলওয়েজ দ্যাট ইজ, কিছু সময় হয়তো হয়, কিন্তু আলটিমেটলি যারা যোগ্য তারাই প্রমোশন পায় স্যার। আমি ওইটা হলো 5% 10% সম্পর্ক, রিলেশনশিপটা হয়তো 5% 10%, কিন্তু অ্যাসাইন জবটা যদি ঠিক মতো না করেন, ডিসওবিডিয়েন্স ফল করেন, ইনসাবঅর্ডিনেশন করেন, লেট কামার, আর্লি ডিপার্চার, অ্যাভয়েডিং, লয়টারিং ফ্রম ওয়ান প্লেস উইদাউট এনি অ্যাক্টিভিটিস, তারপর ইউ আর ব্লেমিং গেম উইথ ইচ আদার, ইউ আর অলওয়েজ কনফ্লিক্টিং সিচুয়েশনস, তাহলে তো সেটা আপনার বস আপনার যতই সম্পর্ক রাখেন না কেন ঠিক মতো নিবে না, তাই না? ভেরি কেয়ারফুল। তারপর বস উপরে যখন এসে রিপোর্ট জমা দিবে, বোর্ড অফ ডাইরেক্টরস বলে তার তো প্রমোশন দেওয়া যাবে, তার এসিএর গুলো খারাপ। সেটাই স্যার, ওই আলটিমেটলি তখন আর প্রমোশন দেবে না। হ্যাঁ, সেজন্য আমি বলছি রুল অফ এমপ্লয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, রুল অফ এমপ্লয়ি। তবে রুল অফ এমপ্লয়ি যে পজিটিভ অ্যাপ্রোচটাই হবে, আলটিমেটলি ওই দুইটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে। অনেক সময় হতে পারে নেগেটিভ, বাট সেটা 90% কিন্তু পজিটিভ হয়। যদি ভালো এমপ্লয়ি হয় তাদের প্রমোশন হয়, আর যদি খারাপ এমপ্লয়ি হয় তাহলে তো পজিটিভ প্রমোশন হবে না। এটা বলে ক্যারিয়ার ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট। এরপর মিসকন্ডাক্ট আমি আপনাদের বললাম, এই যে শাস্তি কিভাবে দিবেন এই ধরনের অপরাধ করলে, এই যে কিছুক্ষণ আগে বললাম আমি ওটা, এই ধরনের অপরাধ করলে এটাকে আপনাকে শাস্তি আনতে হবে। আর বেতন যদি অপরাধ এই ধরনের না করে, এমনি যদি লেট আমার 3 দিন অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনি ওই 5 দিনের জন্য 3 দিন একদম বেতন কাটবেন, পে কাট আপ অ্যাপ্রোচ বলি আমরা, কারেক্টিভ ডেফিনিটিভ অ্যাপ্রোচ বলি, অথবা ডিসমিসাল অ্যাপ্রোচ বলি। এটা হলো ডিসমিসাল অ্যাপ্রোচের পদ্ধতি আপনাদেরকে বললাম। একটা মানুষ সাবঅর্ডিনেশন করে, থার্ডিনেস, তারপরে হ্যাবিচুয়াল লেট কামার, আর্লি ডিপার্চার, তাহলে আপনাকে এই পদ্ধতি ফলো করে তাকে শাস্তি দিতে হবে, ডিসিপ্লিন অ্যাকশন নিতে হবে তার জন্য। তারপর পারফরমেন্স অ্যাপ্রেজাল, তো আপনাদের বললাম এই যে প্রসেস পারফরমেন্স অ্যাপ্রেজাল, এগুলো একটু ভালো করে মনে রাখবেন। পারফরমেন্স অ্যাপ্রেজ আমরা করি কি জন্য, মানুষকে এই যে আপনি দেখেন কিভাবে আমরা পারফরমেন্স অ্যাপ্রেজ করি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পারফরমেন্স অ্যাপ্রেজ। ইদানিং আবার বলেছে না 720 ডিগ্রি পারফরমেন্স অ্যাপ্রেজ পাবো, 360 পাবো না। 360 মানে আপনার বস করবে, আপনার বন্ধু বান্ধব করবে, আপনার সাবঅর্ডিনেটস করবে, এবং অন্যেরা করবে। আমাদের করতে হবে 720 স্যার। 720 যদি করা, তাহলে আবার আবার দেখেন আরেকটা সার্কেল হবে, এখানে একটা সার্কেল, আরেকটা সার্কেল হবে কাস্টমার, সাপ্লায়ার, ইনভেস্টর, কমিউনিটি লিডার্স। তাহলে এইভাবে পারফরমেন্স অ্যাপ্রেজাল করে আপনাকে এইভাবে একটা ফরম্যাটে ফেলে আপনাকে যিনি আন্ডার পারফর্মার ওনাকেও ডিল করতে হবে, যিনি ভালো পাও তাকে ডিল করতে হবে। যিনি আন্ডার পারফর্মার তার জন্য আমরা 4C বলি। সে কেন আন্ডার পারফর্ম করে, সেই কস্ট আইডেন্টিফাই করবো, ওই কস্টটা ফাইন্ড আউট করে
সেভাবে তাকে কোচিং মেন্টরিং করতে হবে, কোচিং করতে হবে, তাকে টিন আপ করার দরকার হলে টিন আপ করতে হবে স্যার। ট্রেন আপ করতে হবে, কোচিং করতে হবে, মেন্টরিং করতে হবে, ট্রেন আপ করতে হবে। এরপরে যদি তার ইমপ্রুভমেন্ট না হয় তাহলে রাখা যাবে না। তখন তাকে স্যার ডাইরেক্ট বাইর করে দিতে হবে। ওই তো, ওই জন্য আমি লিখে দেখছি 4C। আপনার মনে রাখবেন কিভাবে আন্ডার পারফর্মারকে ডিল করবেন, 4C দিয়ে ডিল করবেন। আর যদি যারা ভালো করে তাদের কি দিবেন, যারা এক্সেলেন্ট পাবে তাদের ইনসেন্টিভ দিবেন, প্রমোশন দিবেন, প্রফিট শেয়ার দিবেন, স্টক ওনারশিপ দিবেন, ডিসিশন মেকিং পার্টিসিপেট করাবেন, এইভাবে করবেন। তাহলে জি স্যার। ভেরি গুড এইচআর ম্যানেজার। ক্লিয়ার আমার মনে হয়। ইয়েস স্যার। ওকে, এরপরে আমরা পারফরমেন্স ম্যানেজমেন্ট আমরা বলি। দেখেন পারফরমেন্স ম্যানেজমেন্ট কন্টিনিউয়াস প্রসেস। পারফরমেন্স অ্যাপ্রেজাল তো বছরের শেষে একবার মূল্যায়ন করে, কিন্তু পারফরমেন্স ম্যানেজমেন্ট যখন বলবো ইট ইজ কন্টিনিউয়াস মনিটরিং। প্রতিদিন আপনাকে মনিটর করা হবে, প্রতিদিন কোনো ভুল ভ্রান্তি হলে সেটা শুধরিয়ে দেওয়া হবে, ফিডব্যাক দেওয়া হবে, প্রয়োজনে আপনাকে কোচিং করা হবে। পরে আপনার এন্ড অফ দ্য ডে অথবা এন্ড অফ দ্য মান্থ আপনাকে প্রতি মাসে মূল্যায়ন করা হবে, রিওয়ার্ড দেওয়া হবে অথবা রিকগনাইজ করা হবে। এটা দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, একটা হলো পিরিয়ডিক, একটা হলো কন্টিনিউয়াস। আপনি দেখেন পারফরমেন্স অ্যাপ্রেজ এটা পিরিয়ডিক, ইভ্যালুয়েশন অফ দ্য এমপ্লয়েজ পারবো, ওইটা হলো কি কন্টিনিউয়াস প্রসেস। আর টাইম পিরিয়ড দেখেন এটা বছরের শেষ হয়, ওইটা বছরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত হয়, আমরা বলি ইয়ার রাউন্ডিং প্রসেস। আর এটা হয় পারফরমেন্স অ্যাপ্রেজে ইয়ার এন্ড প্রসেস, আর এটা হলো ইয়ার রাউন্ডিং, বছর ঘুরেই চলবে, প্রতি মাস প্রতিদিন চলবে। আর এটা হলো দ্যাট ইজ কল অ্যাপ্রেজাল ইন্টারভিউ, আপনি কিভাবে নেবেন, সরি টাইম পিরিয়ড আপনি দেখেন। তারপরে কন্ডাক্ট অ্যাপ্রেজাল ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন, যে কোনো ইন্টারভিউ নেওয়ার সময় আপনাকে প্রিপারেশন নেবেন, তারপরে স্টেপস করেন, এরপরে মেজর সাকসেস ডিসাইড কমপ্লিশন ডেটস, একটা কোন দিন শেষ করবেন। পারফরমেন্স অ্যাপ্রেজাল দুইজনের প্রস্তুতি নিতে হবে, পারফরমেন্স অ্যাপ্রাইজার আর অ্যাপ্রেজি দুইজনের প্রস্তুতি থাকতে হবে। কি কি বিষয় জিজ্ঞেস করা হবে সেগুলো থাকতে হবে, কতটুকু হলে সেটা সাকসেস হবে, কতটুকু ফেলিয়ার হবে, কতটুকু মডারেট হবে সেও ঠিক করতে হবে। এরপরে একটা নির্দিষ্ট সময় কমপ্লিশন করে রিপোর্টটা সাবমিট করতে হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ক রিলেটেড ডাটাগুলো ব্যবহার করতে হবে। তারপর পার্সোনাল ক্রিটিসিজম, মানুষের পার্সোনাল অনেক ধরনের রোগ থাকতে পারে, অ্যালকোহলিক হতে পারে, ড্রাগ এডিক্টেড হতে পারে, কিন্তু সেটা তার কর্মক্ষেত্রে প্রভাবিত হয়নি, তাহলে সেটা এখানে আনার প্রয়োজন নেই। পার্সোনাল ক্রিটিসিজমটা অ্যাভয়েড করবে। এনকারেজ দ্য পার্সন টু টক, তাকে কথা বলতে দিবেন, তার সাথে কথা বলবেন, প্রয়োজনে তার সাথে এগ্রিমেন্ট করে তোমার ঠিক আছে এই বছর তোমাকে সুযোগ দিলাম, আগামী বছর যদি এই ধরনের তোমাকে আমি বের করে দেবো। টু ওয়ে ডায়লগ, প্রয়োজনে এটা আমরা বলি দুই পক্ষে ডায়লগ করবেন। স্যার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে মানুষকে চাকরি থেকে চেক করে দেওয়া আমি চাই না, জাস্টিফাই। আমরা এইভাবে করি। স্যার বাংলায় বলা হয় স্যার পেটে লাথি দেওয়া ঠিক না স্যার। হ্যাঁ, এটা আপনি ডায়লগ টাইলগ করে তাকে কোনো ইমপ্রুভ করা যায় কিনা দেখেন। একবার খারাপ করছে একবার সুযোগ দিবেন না, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, তার বান্দার কাছে। সেটাই তো স্যার, তো তুমি মাফ করবা না কেন? হ্যাঁ, আমি সেটাই বলছি। তবে সেটা হবে ওয়ার্ক রিলেটেড ইস্যু নিয়ে। তার সে অ্যালকোহলিক করুক, বাসায় কি করে, বিয়ে 2টা না 4টা করছে, আমার সেটা দেখার বিষয় নেই। আমি 8 ঘন্টা এখানে কাজ করে সেই কাজটা মনোযোগ দিয়ে করে কিনা দেখ, নাকি লয়টারিং করে, নাকি লেট কামার আর্লি ডিপার্চার, আমি সেগুলো দেখি। ওগুলো করে একটা গাইডলাইনটা মেনে চলবে পারফরমেন্স ইন্টারভিউ নেওয়ার সময় উইথ ইউর কি পারফরমেন্স অ্যাপ্রেজি। ওকে, তারপরে এগুলো এনশিওরিং কিভাবে করবেন, কম্পেনসেশন তো আমি আপনাদের বলছি, এগুলো আপনাদের বারবার বলছি, বেসিক প্রিন্সিপালস। মোটিভেশনের জন্য আমার মনে হয় যে অনেকগুলো রিওয়ার্ড দিবেন, টাইপস অফ রিওয়ার্ড ফ্যাক্টরস, কি কি রিওয়ার্ড দিবেন সেটাও বলা আছে। এই যে পেমেন্ট ফর টাইম নট ফর ওয়ার্ক, এমপ্লয়ি সিকিউরিটি, সেফটি, হেলদি, ওয়ার্কম্যান কম্পেনসেশন, হেলথ বেনিফিটস, ওয়েলফেয়ার এডুকেশন, রিটায়ারমেন্ট বেনিফিট, সেগুলো আপনার দিতে হবে, নাহলে মানুষ আপনার এখানে থাকবে। মানুষ গভর্নমেন্ট জব করে কেন, রাদার দেন প্রাইভেট জব? কারণটা কি? চাকরি তো বেতন অনেক কম, গভর্নমেন্ট জবের বেতন অনেক কম না? কারণ ওইটা স্যার একটা স্থায়ী ইয়ে আছে স্যার, পেনশন পাবে, তারপরে জবের পাবে, পেমেন্ট থাকবে, তারপরে সিকিউরিটি আছে, জব দেন। গুলো আছে, ওয়েগুলো আছে, এডুকেশন আছে, এবং রিটায়ারমেন্ট বেনিফিটস আছে। প্রাইভেট বেতন বেশি হলেও মানুষ করতে চায় না, কারণটা হচ্ছে ওইগুলো অনেকগুলো অ্যাকশন আছে, হয়তো কিছু অনেক জায়গায় অনেকগুলো পয়েন্ট, সেই জন্য মানুষ অ্যাভয়েড করে। গভর্নমেন্ট জব পাইলে সে হয়তো, আপনি এখন সিনিয়র অফিসার, আপনি যদি এখন জুনিয়র অফিসার পান গভর্নমেন্টে চলে যাবে। স্বাভাবিক স্যার। কারণ আমি দেখি তো, আমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন মধ্যে না মাস্টার ডিগ্রি এখানে 3rd ক্লাস এমপ্লয়ি জন্য যাচ্ছে কেন, হয়তো এটা তো কনফার্ম জব,
আর তুমি তো ওখানে ভালো বেতন পাচ্ছ 40,000, এখানে 20,000 হই হচ্ছে। তারপর তো স্যার এটা সিকিউরিটি আছে, এটা তারপরে আমি পেনশন পাবো, গ্র্যাচুইটি পাবো, হেলথ বেনিফিটস পাবো, তারপরে আমার হেলথ আছে, অনেক কিছু বলতেছে আমার। তাহলে আপনি তো এগুলোতে অ্যাভয়েড করার স্কোপ নেই, তাই না? এগুলো আপনার একটু মারাতে হবে। তা কি রয়েছে মোটিভেশন মানুষ, এই যে আমি কিভাবে এঙ্গেজ রাখবেন, অনেক সময় বলছে হাউ টু এঙ্গেজ দ্য এমপ্লয়িজ এট ওয়ার্ক প্লেস, ইজ ইট পজিটিভ আর নেগেটিভ এট ওয়ার্ক প্লেস, পজিটিভ ইন্ডিকেট বা নেগেটিভ, যে মানুষকে এঙ্গেজ করতে পারে তাহলে এই বেনিফিটগুলো আপনি পাবেন। কিভাবে এঙ্গেজ করবেন, এঙ্গেজমেন্টের কতগুলো আমি এখানে ফর্মুলা আপনাদের বলছি, স্টেপস ফর্মুলা বলছি, স্টেপস গুলো বলছি, এই 10টা পদ্ধতিতে মানুষকে এঙ্গেজ করা যাবে। আর এঙ্গেজ করতে পারে তাহলে সে মানুষ প্রতিষ্ঠানকে ওন করবে এবং প্রতিষ্ঠানের জন্য সে দান প্রাণ দিয়ে কাজ করবে। কোন যদি না করে সমস্যা হবে, সমস্যা হবে। আমাদের আগামী ইলেকশন সম্পর্কে আপনার ধারণা কি, যে ইলেকশন সামনে, যে ইলেকশন কেমন হবে? এখনো তো কোনো কিছু স্যার বোঝা যাচ্ছে না, তবে মনে হয় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হবে স্যার, কারণ এখনই যেমন হাদিকে স্যার একটা মারামারি করলো স্যার। হ্যাঁ, না এমনি কেমন হচ্ছে আমাদের ভোট কেমন, আমরা বলছি ভোট মাস্ট বি ফেয়ার, ইম্পার্শিয়াল, নিউট্রাল এন্ড ইনক্লুসিভ। মনে হচ্ছে ফেয়ারই হবে স্যার। ইনক্লুসিভ হবে, ইনক্লুসিভ, জাতিসংঘ যেটা ইনক্লুসিভ সংগঠন বলছেন, তা তো বলছে স্যার, এখন দেখা যাক কি হয়েছে। যদি ইনক্লুসিভ ইলেকশন করতে না হবে তাহলে আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইডিবি বলেন, আইএমএফ বলেন, লোনগুলোকে তো শর্তগুলো দিয়ে দিবে না তারা? দেখা যাক স্যার কি হয়। আমরা তো স্যার জনগণ শুধু ওয়েট করে থাকি যে কি হয় আর কি স্যার, আমাদের কোনো হাত নাই তো আমি সেই জন্য বলছি, আমার কাছে মনে হচ্ছে গতকাল আমি এই ঘটনা শোনার পরে আমি খুব স্টনিশ হয়ে গেলাম। মানে কি, একটা দিনের বেলা ঢাকা আমি শহরের স্যার ওই সময় ছিলাম, কোঅর্ডিনেশনে ছিলাম। আমার ওই বোন বলল যে এই অবস্থা, বাইরে থাকিস না, বাসায় চলে যা। ওই যে হাদি ভাইকে এরকম ইয়া করছে। তাহলে যারা বাংলাদেশে গ্রামে গ্রামে ইলেকশন করবে, গ্রামে গ্রাম ভোট সাইডে যাবে, সেখানে ঢাকা শহরে যদি হয় তাহলে অন্য জায়গায় কি হবে? গ্রামের রাজনীতি আরো নোংরা স্যার, গ্রামেরটা ওখানে হ্যাঁ, গ্রামের রাজনীতি আমি সেটাই ভয় পাচ্ছি, সেইটাই ভয় পাচ্ছি। এই জন্য ইলেকশনটা ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, ইনক্লুস, তারপরে স্বতঃস্ফূর্ত করতে পারলে বেটার হবে। অল মাস্ট বি পার্টিসিপেট, যে যাকে ভোট দিবে ভিলেজ তাকে। পলিটিক্স আরো ভয়ঙ্কর স্যার, হ্যাঁ, ভিলেজ পলিটিক্স আরো বেশি ভয়ঙ্কর স্যার। আমি সেটাই ভয় পাচ্ছি। ওখানে তো আরো অনেক ইকুয়েশন আছে, পলিটিক্স এর বাইরে অনেক ইকুয়েশন আছে না? কি স্যার আছে স্যার? ওরে তো ওখানে মারামারি রাতের অন্ধকারে কেউ কারো মারে দিলে, তো স্যার সময় দেখা যায় স্যার, এক পক্ষ আর এক পক্ষ মারে ফেলেই স্যার। ওইটা শিশু আছে মানে এই গ্রামে এই ইউনিয়ন আছে না, কি অনেক কিছু। স্যার আছে স্যার? জি তো স্যার, এগুলো- গ্রাম গ্রাম দেখা যায় যে মাসের পর মাস, বছরের পর বছর মারামারি হচ্ছে। তো এখন ইলেকশন যদি এগুলো, এই যে আর্মস গুলো প্রথম হচ্ছে, মানে 660টা থানা থেকে যে আর্মস গুলো লুট হয়ে গেল, সেগুলো উদ্ধার উদ্ধার করা গেল না। আর 8ই উদ্ধার করা ডিসেম্বর, যাবেও না মনে হচ্ছে স্যার। 8ই ডিসেম্বরের পরে আর্মস গুলো উদ্ধার করতে পারলো না গত 16 মাসে। ওই তো গত 16 মাসে পারলো না স্যার, এখন আর কি করবে, আর পারবেও না স্যার। তো এখন না পারলে এই যে ইলেকশনটা আছে, এই আর্মস গুলো ব্যবহার হবে না? আপনার কেমন মনে হয় আপনাদের? অবশ্যই ব্যবহার হবে স্যার, আর্মস দিয়ে নিয়ে বসে থাকবে? এটা ভালো কাজে হলেও মন্দ কাজে হলেও ব্যবহার করবেই স্যার। ব্যবহার করার জন্য তো চুরি করছে। তো এখন এই আর্মস গুলো তো এরা না পালাই গেছে, ঠিক আছে পালাই গেছে, কিন্তু যারা আর্মস তাদের দেশে আছে, এই আর্মস গুলো উদ্ধার করতে পারতে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় একটু আমাদের দক্ষিণ আছে আমার কাছে, যেটা আমি বুঝতেছি আর কি। দিন দিয়ে আসলে এই দেশটা আরো অশান্তি হয়ে গেছে। এখন স্যার ওয়েট করি, দেখা যাক কি হয় স্যার। না, ও প্রথমে ইলেকশন আগে আর্মস গুলো যদি আমাদের কাউন্টিং আর্মস গুলো যদি আমাদের ইলেকশন চলে আসতো থানা লেভেলে, থানাতে, তাহলে তো এত গভর্নমেন্ট সার্কুলার দিল, অনেক কিছু করলো, কিন্তু জমা তো দিল না, উদ্ধার করতে পারলো না, কেউ তো জমা দেয়নি।
আমি আজ করে হয়তো ইন্ডিয়া একটা স্যার লোকের যে সাথে স্যার খেলা শেখ হাসিনার বাসা থেকে যে অনেক কিছু লুট করলো সবাই, একবার বললো যে সবাই জমা দাও, কিছু সংখ্যক দিছে, অধিকাংশই তো আর দেয় নাই স্যার জমা, নিজের কাছে রেখে দিয়েছে স্যার। না এগুলো তো কেন করবে? এটা হলো গণভবনের জিনিস, গণভবনের জিনিস গণভবন থাকবে না, বঙ্গভবনের বঙ্গভবন থাকবে। গণভবনের নিশ্চয়ই জিনিস এখন গণভবনে রাখা উচিত না, কিন্তু অনেকেই তো নিয়ে আসছে, কিন্তু কয়জনই বা ফেরত দিছে? অনলি 10% হয়তো ফেরত দিছে, 90% তো রেখেই দিছে। না ওইটাও অসুবিধা নেই, ওইটা হয়তো ফার্নিচার টার্নিচার এগুলো কোনো অসুবিধা নাই, কিন্তু আর্মসটা তো ডেঞ্জারাস। আমি বলেছি আর্মসটা, জি স্যার আর্মস এটা আসলে অন্যগুলো আমি তোমার সিকিউরিটি ইস্যু মনে করি, ওটা সলভ করা যাবে। ফার্নিচার একটা জায়গায় দুইটা বানানো যাবে, ওইটার জায়গায় এটা করা যাবে, কিন্তু এটা তো ডেঞ্জারাস। এখন যে ব্যবহৃত হচ্ছে এটাই ডেঞ্জারাস। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা গতকালেই বুঝে গেছে এটা কোন কোন দিক দিয়ে যাচ্ছে। এইটা আমাদের অ্যাভয়েড করা উচিত একে নির্ভর। আমাদের যারা স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আমাদের মিসাইল দিয়ে বা এসএসআই, তারপর এসএসএফ অথবা এসপি অথবা যারা ভেরি কেয়ারফুল। আমার কাছে মনে হচ্ছে একদম টোটাল বিষয়টা যদি সিকিউর অল contested parties must be secured during upcoming elections, কারণ একজনের সাথে একজনের কম্পিটিশন হবে। এখন সুবিধা হচ্ছে কি একজন এদের এরা মারামারি করবে, দোষটা আর তুলে দিবে, ওই রুজি করছে। এই ব্লেম গেমটা আমাদের যাতে যাতে না হয়। আমাদের কাছে মনে হচ্ছে ব্লেম গেম হচ্ছে, গেম মানে আরেকজনকে দোষারোপ করা হচ্ছে, অথচ ঘটনা কলা মানে কালকের তাহলে পিপলস আর মানে সবাইকেই সবাই দোষারোপ করতেছে কালকের ঘটনায়, মানে কেউ এখন বাদ। এখন এখন একজন একজন দোষারোপ করলে তো হবে না, দেশে তো শান্তি আমাদের। ইউ মাস্ট বি এনশিওর দ্য ডিসিপ্লিন এট এনি কস্ট অফ দ্য স্টেট। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা যদি বিঘ্নিত হয়, সবাই তো সাফার হবে না আপনারা। সেই জন্যই বলছি ইট মাস্ট বি ডিসিপ্লিন এট ফার্স্ট। এবং ডিসিপ্লিন এনশিওর করার প্রথম সত্য হচ্ছে ইউ মাস্ট বি কালেক্ট অল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল আর্মস ফ্রম ইচ অ্যান্ড এভরি পিপল। সবার আর্মস গুলো জমা দিতে হবে, যেগুলো ফর্মাল আছে সেগুলো জমা দিতে হবে, আর যেগুলো ইনফর্মাল সেগুলো কালেক্ট করতে হবে, অথবা নাহলে কম্বিং অপারেশন চালাতে হবে বিফোর ইলেকশন। এই আগামী ধরুন কয় তারিখ এটা নমিনেশন পেপার সাবমিট হবে আমি জানি না, কি একটা ডেট বললো 29 তারিখ মানে এর আগে। বাঙালি জাতি স্যার আমরা আসলে অসভ্য জাতি, এগুলি মানে কি বলবো, এগুলি যতই বলবো দিবে না স্যার। এগুলি ওরা এগুলি না দিয়ে দিলে ওরা এগুলো যদি অন্য কাজে ব্যবহৃত হয়, হবে তো স্যার, হচ্ছে তো বিভিন্ন জায়গায় এগুলি। এবং এগুলো যদি মনে করেন যারা ওই কিলার তাদের হাতে চলে গেলে আরেকটা সমস্যা, তারা এটা র্যান্ড এটা বেসিস আলটিমেটলি যাবে স্যার। তারা র্যান্ড বেসিস করবে, তাদেরকে যদি এগুলো যখন লুট করছে, এটা তো স্যার কোনো ভালো উদ্দেশ্যে করে নাই, কোনো একটা খারাপ উদ্দেশ্যেই স্যার লুটটা করছে। তো এটা যদি মনে করেন ওই ধরনের গ্রুপ হাতে পড়ে যায়, তবে তারা এটা এই সুযোগ এটা কাজে লাগায়, কেউ 1 কোটি 2 কোটি টাকার মালিক হওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তো করবেই স্যার। তো এটা তো দেশের জন্য তো ভালো হবে না, আমি সেটাই ভয় লাগছে। কালকে আমি ঘটনার পর আই এম ভেরি মাচ ঢাকা শহরের মূল জায়গায় এরকম ঘটনা এখনো পর্যন্ত দে আর নট আইডেন্টিফাই দ্য ক্রিমিনাল। এটা কি হবে? আমাদের এত ফোর্স এগুলো, আমার মনে হয় ওই যে আমাদের একটা কথা, একটা কৌতুকও মনে পড়তেছে আমার এই জন্য। ওইরকম কোনো কিছু কিনা আমি জানি না, কৌতুক তো শুনছেন মনে হয় আপনারা এটা। কোনটা স্যার? ওই যে আমেরিকাতে একবার ট্রেনিং হচ্ছে, পুলিশদের ট্রেনিং হচ্ছে, পুলিশ ডিফেন্স লোকদের ট্রেনিং হচ্ছে। তো ট্রেনিং শেষে ট্রেনিং মূল্যায়ন করতেছে যে আপনারা কি কি শিখলেন আপনাদের। তো ব্রিটিশ পুলিশ বলল, স্যার আমরা তো অনেক কিছু শিখছি, আমরা যে আমাদের দেশে মেনি সোর্স অফ অকারেন্স it should be identified a criminal within 48 hours. Due to our technology is very improved and go and take that is called আমাদের তো বলছিল যে আমরা আগের দিনই জানতে পারি। আমরা ওই বলছিলাম আমরা 48 ঘন্টা ধরে ফেলে এবং আইনের কাছে submit করি। আমেরিকান পুলিশ হাসতেছে, আমেরিকান পুলিশ বলছে তাই নাকি? আমেরিকান পুলিশের পালা আছে, আপনার কি শিখছেন বলেন? তো বলছে আমরা স্যার আমাদের টেকনোলজি আরো একটু অ্যাডভান্স হতে আমরা 24 ঘন্টা উই ক্যান আইডেন্টিফাই দ্য ক্রিমিনাল অ্যান্ড সেন্ড টু দ্য কোর্ট। তাদের 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান দিয়ে। তাই বাংলাদেশের পুলিশ হাসতেছে, পুলিশ বা ডিফেন্সে যারা গেছিল তারা হাসতেছে। তা হাসার পর তারা বলছে তাহলে আমরা আপনাদের টেকনোলজি উন্নত আমি জানি না, আমাদের টেকনোলজি তো উন্নত না,
দ্যাট মিন্স দে আর নট ইমপ্রুভ। আমরা কিন্তু আগে জানি, 24 ঘন্টা আগে জানি, কিন্তু ধরতে পারেনি। জি স্যার, সঠিক কথা স্যার, আমিও সেটাই জানতাম। এজন্য বললাম যে ওরা 24 ঘন্টা আগেই জানে যে এই মন্ত্রীকে খারাপ ব্যবহার করছে, এটা থাকবে না। এই যদি হয় তাহলে ইজ ইট পসিবল? তাহলে সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় ইদানিং আমাদের, যদিও পদক আসলে মনে হয় দিস ইজ নট ফেয়ার, তারপরে স্যার কিছু করার নাই। মানে আমাদের দেশের এটাই কালচার হয়ে গেছে স্যার। দুর্ভাগ্য যে এত এত মানুষ স্যাক্রিফাইস করলো একটা 2024 সালে, করতে পারলো একটা মানুষ, এত মানুষ স্যাক্রিফাইস করবো ডেমোক্রেসির জন্য, একটা ভোটিং রাইটস এর জন্য। সেটা এই ভোটটা ফেয়ার হবে না, সবাই ইনক্লুসিভ হবে না, সবাই আনন্দের সুখ নিয়ে ভোট দিতে। আমরা ছোটবেলায় দেখলাম ভোট দেওয়ার জন্য 80 বছরের মানুষকে পালকি করে নিয়ে গেছে 1970 থেকে আর ভোট আমার দিতে। দাদা যখন 100 বছর বয়স, তখন স্যার এই যে একটা তক্তার 2 সাইডে দড়ি বেঁধে তাকে নিয়ে গেছে স্যার ভোট দেওয়ার জন্য স্যার। আমি সেটা দেখছি, আমি 1973 সালে দেখছি, 1979 সালে দেখছি। একটা ভোট কত মূল্যবান, তাকে পালকি করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ একটা কাঁধে করে নিয়ে যাচ্ছে ভোটটা দেওয়ার জন্য। আর সে এখন না দেওয়ার আগে সব ভোট কালেক্ট করে জোর করে নিয়ে নিচ্ছেন, ব্যালট বাক্স দিয়ে রাখছেন, এগুলো তো ঠিক না। এবারে তো স্যার এই যে আমার দাদি মারা গেছে, যা দেখলাম যে ওই দাদির কেউ স্যার সাইন দেওয়া, হ্যাঁ, সেও তাহলে ভোট এগুলো কেন হলো? এগুলো তো ঠিক না। স্যার এবার তো নিজেদের আমরা ভোট দিতে যাইতেই ভয় পাবো। ভোট দিতে যাবেন কিভাবে? এই যে শুরু হলো গতকাল, যেটা শুরু হলো গতকালে, তো 40% মানুষ সিদ্ধান্তে ভোট দিতে যাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলছে না কেন? আমি কে মারা যাবো নাকি? সেটাই তো স্যার, একটা গলির কথা শুনলে কি কেউ ভোট কেন্দ্রে যাবে? না, সেই জন্য যদি আর্মস গুলো কালেকশন করা না যায়, আমি সেটাই বলছি। আমি প্রথমে বলছি আর্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষের হাতে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে মানুষের, সেই জন্য মানুষ ভয়ে আসে। আর সরকার তো বলছে আর্মস গুলো তারা কালেক্ট করতে পারেনি গত 16 মাসে। জি স্যার, এখন পর্যন্ত কালেকশন করার কোনো পাওয়া যায়নি স্যার। হম প্রশ্ন হচ্ছে এরা তো পালিয়ে গেছে, অসুবিধা নেই 5 তারিখ, কিন্তু যারা এই যে 8 তারিখ থেকে এই কাজগুলো করলো, 5 তারিখের পরে 8 তারিখ পর্যন্ত টানা লোড করলে, তাহলে এই জিনিসগুলো তো সমস্যা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আর্মস গুলো কালেক্ট করা অতি জরুরি, যেটা কমিং জি অপারেশন স্যার, এটাই কষ্ট। কালেক্ট করতে না পারলে সবাই তো আতঙ্কের মধ্যে থাকবে। অফকোর্স, আমি আমি কেন কেন বলতে যাবো? ভয় পাবে না মানুষ? ভয় তো অলরেডি শুরু হয়ে গেছে। অবশ্যই স্যার, বিশেষ করে গতকালের ঘটনা থেকে মানুষের কাছে বেশি ভয় হচ্ছে। ভয় তো পাবে। ভয় এখন আর্মস গুলো যদি, আমি তো বললাম সেগুলো যদি মিসইউজ হয়, এখন তো মিসইউজ হওয়া শুরু হয়েছে, তাই এটা মিসইউজ তো হলে মিসইউজ হবে 100%। কেন যে, কারণ এটা তো মিসইউজ করার উদ্দেশ্যেই লুটটা করছে স্যার, তো মিসইউজ হবেই স্যার, এইটা স্যার sure। তো এখন সেটা উদ্ধার করতে পারলে ভালো। যাই এঙ্গেজমেন্ট আমরা সেগুলো বাদ দেন, আমরা এঙ্গেজমেন্ট আপনাদের অবশ্যই করতে হবে, তাই না? রিটায়ারমেন্টের ক্ষেত্রে আপনাদের এগুলো বলছিলাম, ধরো প্রমোশনের ক্ষেত্রে বলছিলাম, আপনাকে প্রমোশন দিল আপনার বস, কিন্তু আপনার ফ্যামিলি লাইক করো না, এখন আপনি যাবেন কি যাবেন না এটা সিদ্ধান্ত নেন। ট্রান্সফারের ক্ষেত্রে এরপর আপনি এটা কিভাবে ট্রান্সফার এর ক্ষেত্রে পেনশন কিভাবে পাবেন, গ্র্যাচুইটি কিভাবে, এগুলো আমি বলছি। এরপর আপনি একটা রিজিউমি কিভাবে রেডি করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন, এগুলো এই যে বিষয়গুলো বেশি কিছু না আসলে, যতটুকু সম্ভব অনলাইনে এগুলো আপনাদের পড়ানো হয়েছে। এইগুলো আপনাদের আসতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল। ইনশাল্লাহ স্যার, এগুলো আসলে ইনশাল্লাহ আমরা পারবো। দেখ, আমার মনে হয় আপনাদের নেক্সট ক্লাসটা আমার মনে হয় অবশ্যই হবে, সেটাও আমার মনে হয় 20 তারিখ হবে। একটু কাইন্ডলি, আমি রোগ আছে মনে হয় অনলাইনে আছে, তুমি আর আমি 19 তারিখ আবার আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের অনেক বাইরে প্রোগ্রাম, তো 20 তারিখ তুমি 8টা বাজেই করিও একটা পরীক্ষা, আমরা একটা পার্লামেন্টারি ক্লাস নিব, সিম্পল ক্লাস। 20 তারিখে স্যার স্যাটারডে হচ্ছে স্যার? হ্যাঁ সেটারডে ওকে ওকে সেটারডে ওই 8টায়, জাস্ট 8টায় ক্লাসটা হবে, 8টায় নেক্সট 8টায় একটা পরীক্ষা হবে, ক্লাস টেস্ট। এই 5টার উপর যেহেতু 2টা কোয়েশ্চেন আমি দিব, তা ক্লাস টেস্ট আর একটু রিভিউ করবো। আপনারা আমার মনে হয় আমার স্লাইডগুলো দেখে আসবেন, আবার এনি কোয়ারি, তাহলে আমাদের ওইটাই শেষ ক্লাস হবে। ওকে স্যার, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকুন, টেক কেয়ার। ওয়ালাইকুম স্যার, ভালো থাকুন স্যার।